hello everyone, so what's up and welcome to PW Bangla Foundation YT। তো আজকে কিন্তু ক্লাস 10 দের জন্য স্পেশাল একটা চ্যাপ্টার, সেটা দেখি তো কারা কারা গেস করতে পারিস। আমার এই যে ব্যাকগ্রাউন্ডে ছবিটা রয়েছে, সেই ছবিটা দেখে কারা কারা গেস করতে পারছিস যে আজকে আমি তোদের সাথে কোন চ্যাপ্টারটা ডিসকাস করতে এসেছি। তো আই হোপ করতে পেরেছিস গেস, ঠিক আছে? গেস করলে কমেন্টসে লিখে জানাবি। তো আজকে আমি নিয়ে এসেছি সব থেকে ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে রাসায়নিক গণনা। দেখ, এই চ্যাপ্টারটা নিয়ে আমি জানি না স্টুডেন্টদের মধ্যে আলাদাই একটা ভীতি কাজ করে যে এই চ্যাপ্টার আর ক্লাস 9 এর মোলের ধারণা চ্যাপ্টার, অদ্ভুত ভাবে বাচ্চারা ভয় পেয়ে যায় যে এই চ্যাপ্টার থেকে তো অঙ্ক আসে, তার উপরে রিয়াকশন বেসড অঙ্ক। ভাই রে ভাই, রিয়াকশন বেসড অঙ্ক তো ম্যাম আমরা পারি না, রিয়াকশনই তো তৈরি করতে পারি না, তাহলে কি করে আর অঙ্ক পারবো? তো কোনো চাপ নেই, এই যে তোমাদের ক্লাস 10 এ যে রিয়াকশনস গুলো পরীক্ষায় আসবে, তো সেগুলো খুব টাফ কোনো রিয়াকশন বা আউট অফ সিলেবাস কোনো রিয়াকশন তোমাদেরকে দেবে না। যেগুলো তোমরা ক্লাস 9 এ 8 এ ক্লাস 10 এ পড়ে আসছো, সেইগুলো থেকেই কিন্তু তোমরা অঙ্কগুলোর রিয়াকশন কমন পাবে, তো কোনো চাপ নেই। সো আজকে আমি তাই একটা ওয়ান শটের মাধ্যমে খুব তাড়াতাড়ি বেশ কিছু থিওরেম, মানে যা যা থিওরেম রয়েছে সেগুলোকে কভার করব, এবং তার সাথে বেশ কিছু অঙ্ক কিন্তু আজকে আমরা প্র্যাকটিস করব, ঠিক আছে? তো জানো এটা আমাদের সেকেন্ড সামেটিভের খুব ভাইটাল একটা চ্যাপ্টার, আর এরকম একটা ভাইটাল চ্যাপ্টার হচ্ছে চলতরিৎ, তো সেটাও তোমরা খুব জলদি পেয়ে যাবে লেকচার। তো চলো লেটস স্টার্ট, শুরু করা যাক আজকে আমাদের রাসায়নিক গণনা চ্যাপ্টার। আমি তো ভীষণ এক্সাইটেড, দেখতেই পাচ্ছিস আমার ছবিতে। তো তোরা কতটা এক্সাইটেড আমাদের এই সেকেন্ড সামেটিভের ওয়ান শট সিরিজগুলো নিয়ে? আই হোপ তোরাও খুব এক্সাইটেড, তোরা প্রচুর মনোযোগ সহকারে ক্লাস করছিস। আর আমি বলবো যে প্রত্যেকে ক্লাসগুলো কিন্তু রেগুলারলি করবি, এবং এই যা যা জিনিস হয় সেগুলোর তো নোটসটা তোরা পেয়েই যাস, আর কোনো আমার এটা বলা বেকার। নোটসগুলো তোরা পিডাব্লিউ বাংলার যে মানে পিডাব্লিউ বাংলা মাধ্যমিক 2027-এর যে ফ্রি অ্যাপটা রয়েছে, সেখানে কিন্তু তোরা নোটসটা পেয়ে যাবি। তো চলো শুরু করা যাক, আমি তোদেরকে দেখিয়েও দিই। তোর পিডাব্লিউ আমি তোদেরকে আগের দিনই বলেছি, পিডাব্লিউ বাংলা মাধ্যমিক 2027 বলে ফ্রি একটা ব্যাচ রয়েছে, সেখানে গিয়ে ফ্রিতে এনরোল করার পরেই আমাদের আজকের যা যা ক্লাস বা যা যা এই সেশনের ক্লাস হচ্ছে সেগুলোর কিন্তু সমস্ত নোটস তোমরা পেয়ে যাবে। এবং তার সাথে সাথে আমাদের যে মানে হোয়াটসঅ্যাপ চ্যানেলটা রয়েছে, সেই চ্যানেলে কিন্তু খুব ভালোভাবে জয়েন করে যাবে, কারণ সেখানে কিন্তু আমরা মনে করে প্রত্যেকটা দিন প্রত্যেকটা ক্লাসের পর কিছু না কিছু স্পেশাল নোটস, কিছু প্র্যাকটিস কোশ্চেন, কিছু এমসিকিউর কোশ্চেন, কিছু না কিছু হলেও কিন্তু দেওয়া হয়, এবং সেটা তোমাদের আজ আ প্র্যাকটিস পারপাস যাতে তোমরা করতে পারো, তো তাই জন্যে কিন্তু সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করাটা ভীষণ জরুরি। তো লেটস স্টার্ট। তো শুরু করা যাক আমাদের আজকের রাসায়নিক গণনা চ্যাপ্টার। চ্যাপ্টারে নামেই তুই বুঝতে পারছিস, আমাকে প্রথমে রাসায়নিক গণনার মাধ্যমে রাসায়নিক বিক্রিয়ার সম্পর্কে আগে জানতে হবে, তারপরে সেই বিক্রিয়ার কিছু ওজন ভিত্তিক গণনা, কিছু আয়তন ভিত্তিক গণনা সম্পর্কে আমরা শিখব, ঠিক আছে? যদিও আমরা ক্লাস 9 এ মোলের ধারণা চ্যাপ্টারে ওজন ভিত্তিক গণনা কিন্তু কত মোল, মোলার ভর, আণবিক ভর কত, এই জিনিসগুলো কিন্তু অলরেডি আমরা শিখে এসেছি। মোলার আয়তনের কনসেপ্ট অলরেডি কিন্তু ক্লাস 9 এই আমাদের জানা হয়ে গেছে। সেখানেরই বেসিক কিছু তুলে আমাদের ক্লাস 10 এ কিন্তু একটা কেমিক্যাল রিয়াকশনে কি কি জিনিস আমাদের বার করা যেতে পারে, কি কি জিনিস আমরা গণনা করতে পারি, তো সেটা আমরা এই চ্যাপ্টারের মাধ্যমে শিখব। তো দেখে নিই এই চ্যাপ্টারে আমাদের কি কি জিনিস পড়তে হবে। ফার্স্টেই তো পড়তে হবে রাসায়নিক বিক্রিয়া এবং তাদের সমীকরণ সম্পর্কে, এবং তারপরে পড়তে হবে ভরের নিত্যতা সূত্র, ভীষণ ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে? ল অফ কনজারভেশন অফ মাস, এটা ভীষণ ইম্পর্টেন্ট, তো এটা থেকেও কিন্তু অঙ্ক থাকে। অ্যান্ড দেন পারমাণবিক ভর, এটা এই দুটো পোর্শন হচ্ছে আমাদের ক্লাস 9 এর পোর্শন। পারমাণবিক ভর এবং আণবিক ভরের কনসেপ্টটা আমরা অলরেডি ক্লাস 9 এ আপেক্ষিক আণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর পড়ে এসেছি, তো সেটারই একটুখানি আমি আজকে আইডিয়া তোমাদেরকে দেবো, একটা ব্রিফ আইডিয়া দেবো, যাতে আমরা যে কোনো যৌগের ভর, আণবিক ভরটা যেটাকে আমরা মোলার ভরও বলতে পারি, সেগুলোকে আমরা ইজিলি বার করতে পারি। এবং তার জন্য আমাদের 1 থেকে 20টা মৌলের, অর্থাৎ হাইড্রোজেন থেকে ক্যালসিয়াম পর্যন্ত মৌলের কিন্তু পারমাণবিক ভরগুলোকে মুখস্থ রাখতে হবে। হতে পারে মাধ্যমিকে তোমাদের ওগুলো গিভেন দিয়ে দেয়, বাট স্টিল আমরা কিন্তু ওই 1 থেকে 20টা অ্যাটলিস্ট মুখস্থ করব। তারপর যদি কোনো ধরো কপার, জিঙ্ক, পারদ এগুলো তোমাদের দেয়, সেগুলোর গিভেন জিনিসগুলো থেকে ওগুলো অলওয়েজ গিভেন দিয়ে দেবে, বাট 1 থেকে 20টা মৌলের ক্ষেত্রে কিন্তু গিভেন নাও দিতে পারে। তো বেস্ট হচ্ছে আমরা মুখস্থ করে নেওয়াটাই ভালো। অ্যান্ড দেন প্রমাণ ঘনত্ব অ্যান্ড বাষ্প ঘনত্ব, এই পার্টটাও খুব খুব ইম্পর্টেন্ট, এবং এদের মধ্যে রিলেশন, প্রমাণ ঘনত্বের সাথে বাষ্প ঘনত্বের রিলেশন, বাষ্প ঘনত্বের সাথে
আণবিক গুরুত্বের রিলেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এই রিলেশনগুলো কিন্তু প্রুভ আসে। আর পড়বো হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ বিষয় এবং অর্থাৎ কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন্স। সো লেটস স্টার্ট করা যাক আজকে আমাদের চ্যাপ্টার। প্রথমেই আমাদের পড়তে হবে যে রাসায়নিক বিক্রিয়া কি জিনিস। এত ছোট্ট থেকে রাসায়নিক বিক্রিয়া কি পড়েছো, যে একাধিক যৌগ একে অপরের সাথে হতে পারে, একাধিক যৌগ বা একাধিক মৌল একে অপরের, বা একটি যৌগ সেটা রাসায়নিক বিক্রিয়া কিভাবে করছে, হিটিং এর ফলে, বা একাধিক যৌগ একে অপরের সাথে মিলিয়ে তাকে হিট করলে নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন হয়। এই যে নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন হচ্ছে একাধিক পদার্থের মিশ্রণের ফলে বা একটি পদার্থ বিয়োজিত হয়ে, এই পুরো প্রসেসটাকে আমরা রাসায়নিক বিক্রিয়া বলে থাকি, ঠিক আছে। এবং সেটাকে আমরা একটা সমীকরণের মাধ্যমে যখন প্রকাশ করি, না হলে আমাদের যদি লিখে লিখে প্রকাশ করতাম যে কার্বন প্লাস অক্সিজেন ইকুয়ালস টু কার্বন ডাই অক্সাইড, তাহলে আমাদের অনেকটা সময় লাগতো। তো যে কোনো আমরা রাসায়নিক বিক্রিয়াকে তাকে সাংকেতিকভাবে প্রকাশ করি, প্রত্যেকটা যৌগকে বা প্রত্যেকটা মৌলকে আমরা কিন্তু সংকেতের আকারে প্রকাশ করি, যেমন কার্বনের ক্ষেত্রে সি, অক্সিজেনের ক্ষেত্রে O2, সেখান থেকে অ্যারো দিয়ে CO2। তো সেগুলোকে আমরা যখন সমীকরণের আকারে প্রকাশ করছি তাকে আমরা রাসায়নিক সমীকরণ বলছি, ঠিক আছে। তো যেখানে আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে একটা পদার্থের একটা যে কোনো মৌল বা যৌগের ক্ষেত্রে কি হয়, তাকে হিট করলে তাদের ইন্টারমলিকুলার যে বন্ডগুলো সেগুলো ব্রেক করে নতুন ধর্মবিশিষ্ট পদার্থ বা নতুন বন্ধন গঠিত হয়। দেখতে পাচ্ছিস এটা হচ্ছে পুরনো বন্ধন, যেটাকে তুমি হিট করার ফলে বা অন্য কিছু বিভিন্ন প্রেসারাইজ করার ফলে বা অন্য জল মেশানোর ফলে বিভিন্ন রকম কার্যকারিতার ফলে দেখা যায় যে পুরনো যৌগটা কমপ্লিটলি ব্রেক করে, পুরনো যৌগের বন্ধনগুলো আন্তঃআণবিক বন্ধন পুরোপুরি ব্রেক হয়ে নতুন ধর্মবিশিষ্ট পদার্থ বা নতুন বন্ধন সৃষ্টি হয়। এই রকম যে প্রসেসটা, এই প্রসেসটাকে আমরা বলবো রাসায়নিক বিক্রিয়া। একটা এক্সাম্পলের সাহায্যে চলো দেখে নিই। একটা এক্সাম্পল ধরো আমি এরকম দিচ্ছি যে C+O2 অ্যারো দিয়ে CO2, এটা একটা বিক্রিয়ার এক্সাম্পল দিলাম। এছাড়া হতে পারে ক্যালসিয়াম কার্বনেট, সেটাকে হিটিং এর ফলে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, এটাও একটা বিক্রিয়া হতে পারে। তো আমাকে এই দুটো বিক্রিয়াকে খেয়াল করে দেখো। এই বিক্রিয়ার ক্ষেত্রেও দেখো অ্যারোর বাম দিকে কতগুলো পদার্থ রয়েছে, একাধিক পদার্থ রয়েছে। যে দুটো পদার্থ একে অপরের সাথে মিক্সড হয়ে নতুন একটা ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন হয়েছে, সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এবং কার্বন ডাই অক্সাইডের ধর্ম কিন্তু কমপ্লিটলি আলাদা। তো রাসায়নিক বিক্রিয়া হয়ে যাওয়ার পরে যে প্রোডাক্টটা উৎপন্ন হয় সেটার ধর্ম বিক্রিয়ক পদার্থগুলোর ধর্মর থেকে কমপ্লিটলি আলাদা হয়। ওকে, এই দুটোকে বলা হয়, বা এই দিকের পোর্শনটাকে যেটা বিয়োজিত হচ্ছে বা যেটা একাধিক পদার্থ মিশ্রিত হচ্ছে তাদেরকে আমরা বলি হচ্ছে বিক্রিয়ক পদার্থ, ঠিক আছে। আর যেটা উৎপন্ন হচ্ছে বা একাধিক পদার্থ উৎপন্ন হচ্ছে বা একটা পদার্থ উৎপন্ন হচ্ছে সেইগুলোকে আমরা বলি বিক্রিয়াজাত পদার্থ, বিক্রিয়াজাত পদার্থ, ঠিক আছে। এটা হচ্ছে রিয়াক্টেন্ট, এটা হচ্ছে প্রোডাক্ট, ঠিক আছে। তাহলে এখানেও দেখতে পাচ্ছিস যে বিক্রিয়ক পদার্থ সেটার মধ্যে পুরনো বন্ধন থাকে, তাকে তুই হিটিং বা যে কোনো প্রসেসের মাধ্যমে সেই বন্ধনটা ভেঙে যাচ্ছে, সেই বন্ধন ভেঙে গিয়ে একটা নতুন বন্ধন সৃষ্টি হচ্ছে, অর্থাৎ নতুন যৌগ সৃষ্টি হচ্ছে। সেই যৌগটাকে আমরা কি বলছি, বিক্রিয়াজাত পদার্থ বা প্রোডাক্ট বলছি। এবং এই পুরো প্রসেসটাকে আমরা বলি রাসায়নিক বিক্রিয়া। দেখো এখানে ডেফিনেশন লেখা রয়েছে, রাসায়নিক বিক্রিয়া হচ্ছে পদার্থের অণুগুলোর পুনর্গঠন, যার সাহায্যে আমরা পুরনো যৌগগুলো বা পুরনো মৌলগুলোর থেকে আমরা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে নতুন ধর্মবিশিষ্ট পদার্থ পেয়ে থাকি। এই রাসায়নিক বিক্রিয়া অনেক রকমের হতে পারে, ঠিক আছে। কি কি ধরনের হতে পারে চলো একবার দেখে নিই। বিভিন্ন রকমের, ছোটবেলায় আমরা পড়েছি সেই প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া, তারপরে বিয়োজন বিক্রিয়া, বিনিময় বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, এছাড়াও হয় আরো অনেক বিক্রিয়া হয়, জারণ বিজারণ বিক্রিয়া, দ্রুত বিক্রিয়া, অনেক রকমের বিক্রিয়া হয়। তো মেন যে কটা বিক্রিয়া, তারপর নিউট্রালাইজেশন রিয়াকশন মানে হচ্ছে প্রশমন বিক্রিয়া, মেন যে কটা রিয়াকশন আমরা হয় সে কটা আমি ক্লাস যেটা 8-এ পড়েছি, ঠিক আছে। ক্লাস 8-এ আমাদের প্রথম বিক্রিয়াটা ছিল হচ্ছে কম্বিনেশন রিয়াকশন বা প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া, যেখানে
একাধিক পদার্থ একে অপরের সাথে জুড়ে একটি পদার্থ উৎপন্ন হয়, তাকে আমরা বলবো প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া। যেমন এখানে দেখতে পাচ্ছিস যে এইটাকে বলা হয় সংযোজন বিক্রিয়া বা প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া বা কম্বিনেশন রিয়াকশন, যেখানে একাধিক পদার্থ, দেখ এ আর বি, যেমন এই মাত্র রিয়াকশনটা যে এক্সাম্পল দিলাম, কার্বন প্লাস অক্সিজেন, এরা ডিরেক্ট কম্বাইন হয়ে উৎপন্ন হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তাহলে এরা সংযুক্ত হয়ে দুটো বিক্রিয়ক পদার্থ সংযোজনের ফলে একটা ধর্ম বিশিষ্ট পদার্থ উৎপন্ন হওয়ায় এটাকে আমরা বলবো সংযোজন বিক্রিয়া। এটা হয়ে গেল। দেন আমরা বিয়োজন বিক্রিয়ায় আসি। একটু আগে আরেকটা এক্সাম্পল দিয়েছিলাম যে মার্বেলের বিয়োজনের ফলে, মার্বেল মানে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, তাকে যদি তুমি হিট করো সেটা বিয়োজিত হয়ে ক্যালসিয়াম অক্সাইড বা পোড়াচুন আর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। তার মানে এখানে একটি মাত্র পদার্থ ছিল, একটা বিক্রিয়ক পদার্থ, যেটা বিয়োজিত হয়ে যাচ্ছে, বিয়োজিত হয়ে একাধিক নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন হচ্ছে। এইরকম বিক্রিয়াকে আমি বলবো হচ্ছে ডিকম্পোজিশন বিক্রিয়া বা ডিকম্পোজড হয়ে যাচ্ছে, সেটাকে বলা হয় বিয়োজন বিক্রিয়া। ওকে, তারপরে আরো আরেক রকমের বিক্রিয়াকে যেটাকে বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া, যেটা আমরা ধাতুর নিষ্কাশন প্রসেসের ক্ষেত্রে দেখি। ঠিক আছে, যেমন এক্সাম্পলটাকে এখানে দিয়ে দিয়েছি যে আয়রন প্লাস কপার সালফেট, সেখান থেকে হয়ে গেল FeSO4 প্লাস কপার। দেখ এখানে আমি বিক্রিয়াটা নিচে লেখা আছে, দেখা যাচ্ছে না বলে ওপরে লিখলাম। এছাড়াও হয়, এছাড়াও হচ্ছে আমাদের জিঙ্কের সাথে কপার সালফেট করলে জিঙ্ক সালফেট আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। ঠিক আছে, এখানে দেখ কি হচ্ছে, এই যে এটা প্রতিস্থাপন মানে কি, ডিসপ্লেসমেন্ট, মানে ডিসপ্লেসমেন্ট মানে ডিসপ্লেসড হয়ে যাচ্ছে। একটা যেমন সালফেট যৌগটা, এই যে সালফেট আয়নটা ছিল কপারের সাথে, কিন্তু সেটা আফটার রিয়াকশন সেটা তার জায়গা প্রতিস্থাপিত করে বা সেটা তার জায়গা মানে চেঞ্জ করে ডিসপ্লেস হয়ে ও চলে এসছে কার কাছে, আয়রনের কাছে। এবং তার রিজনটা কি জানিস, বিকজ আমরা যদি তড়িৎ রাসায়নিক শ্রেণীকে মনে করি, যে তড়িৎ রাসায়নিক শ্রেণীর কথা আমি তড়িৎ বিশ্লেষণ চ্যাপ্টারেও কিছুটা পড়িয়েছিলাম, মনে আছে কিনা একটুখানি মাথায় ঘুরিয়ে দেখ, যে আমরা একটা শ্রেণী বলেছিলাম এবং সেখান থেকে বলেছিলাম যে কার বিজারণ ক্ষমতা বা জারণ ধর্ম কার সব থেকে বেশি হবে যত নিচের দিকে যাওয়া যায়। সক্রিয়তা শ্রেণী আমরা পড়েছি, তো সেই সক্রিয়তা শ্রেণী থেকে আমরা দেখবো লিখেছিলাম, বা ওই সক্রিয়তা শ্রেণী যদি দেখিস তো সেখানে আয়রনের সক্রিয়তা, এফির সক্রিয়তা কপারের থেকে বেশি। ঠিক আছে, আয়রন কপারের ওপরে অবস্থিত। ঠিক আছে, ওপরের মৌলগুলো বেশি সক্রিয় হয়, যত নিচে যাব তত তার সক্রিয়তা কমতে থাকে। তো এই আয়রনের সক্রিয়তা কিন্তু কপারের থেকে বেশি হওয়ায় কি হচ্ছে, আয়রন বলছে যে আচ্ছা তোর সাথে তোর গার্লফ্রেন্ড রয়েছে, আমার সেই ক্ষমতা রয়েছে, আমি তোর গার্লফ্রেন্ডকে ছিনিয়ে নেব। এটা হচ্ছে সেই থার্ড ট্রিপ, মানে মানে সেই হয় না যে মেল বেস্ট ফ্রেন্ড, যারা বেস্ট ফ্রেন্ড হয়ে ঢুকে অন্যের গার্লফ্রেন্ডকে ছিনিয়ে নিজের কাছে নিয়ে আসে। এই হচ্ছে তাদের এই ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটিটা হচ্ছে তাদের সক্রিয়তা। তো সেই সক্রিয়তার কারণে কপার ছিল মিঙ্গেল সালফেটের সাথে, বাট এখন কিছুদিন পর হয়ে গেল সে সিঙ্গেল, কারণ এখানে তার আয়রন তার সক্রিয়তা প্রদর্শন করে দিয়েছে। এইরকম বিক্রিয়াকে আমরা বলবো হচ্ছে ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। ঠিক আছে, ডিসপ্লেসড করে দিচ্ছে কোনো একটা আয়নকে, এটা একটা বিক্রিয়ার ধরন হয়ে গেল। আরেকটা বিক্রিয়া হচ্ছে আমাদের বিনিময় বিক্রিয়া। এরা হচ্ছে এক্সচেঞ্জ প্রসেসে বিশ্বাস করে। ঠিক আছে, আমার জিনিস তুই নে, তোর জিনিস আমাকে দে। ঠিক আছে, এটা এক্সচেঞ্জ রিয়াকশন। যেমন এই রিয়াকশনটা হচ্ছে কি, যেমন NaCl এর সাথে যদি সিলভার নাইট্রেটের বিক্রিয়া হয় তাহলে উৎপন্ন হয় সিলভার ক্লোরাইড আর NaNO3 সোডিয়াম নাইট্রেট। তো খেয়াল কর, ক্লোরিনটা ছিল সোডিয়ামের সাথে, ঠিক আছে, আর নাইট্রেটটা ছিল সিলভারের সাথে। এবার বিক্রিয়া হওয়ার পর দেখা যায় যে এরা নিজেদের জায়গা এক্সচেঞ্জ করে ফেলছে, ক্লোরিনটা ওর কাছে চলে যাচ্ছে, নাইট্রেটটা ওর কাছে চলে আসছে। মানে এখানে কি হচ্ছে, এক্সচেঞ্জ বিনিময় প্রথা যে রকম পড়েছিলাম সেই ছোটবেলায় হিস্ট্রিতে, যে তোর সে কড়ির বিনিময় প্রথা হচ্ছে যে তুমি আমাকে আলু দাও আমি তোমাকে কড়ি দেবো। তো তার মানে এখানে যেরকম টাকা আমরা দিই, তো এখানে কি হয়, একটা জিনিস নেওয়ার বদলে আমি আর একটা জিনিস আমার থেকে দিই। তো এখানেও তাই হচ্ছে, যে এখানে দুটোর মধ্যে অ্যানায়নিক পোর্শনটা এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে। এইরকম বিক্রিয়াকে আমরা বলবো বিনিময় বিক্রিয়া। ওকে, তাহলে এছাড়াও অনেক রকমের বিক্রিয়া হয়, যেমন যদি আমি প্রশমন বিক্রিয়ার এক্সাম্পল দিই, প্রশমন বিক্রিয়া যেটাকে আমরা বলি নিউট্রালাইজেশন রিয়াকশন, এই বিক্রিয়াটার কি হতে পারে, যেমন বিক্রিয়া যার কার কার মধ্যে হবে, অ্যাসিড আর বেসের সাথে, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি তুই HCl এর বিক্রিয়া করিস, এটা ক্ষার এটা অ্যাসিড, উৎপন্ন হয় NaCl প্লাস জল, লবণ এবং জল উৎপন্ন হয়। এইরকম বিক্রিয়াকে আমরা বলবো হচ্ছে নিউট্রালাইজেশন রিয়াকশন। তো এছাড়াও আরো জারণ বিজারণ বিক্রিয়া হয় যেগুলো আমরা অলরেডি পড়ে ফেলেছি। তো এই যে বিক্রিয়াগুলোর কথা আমি এতক্ষণ ধরে বললাম,
তোমাদের দেখবে ছোটবেলা থেকে অনেক বিক্রিয়া তোমরা পড়েছো এবং সেই বিক্রিয়াগুলো অ্যাটলিস্ট মাথায় রাখতে হবে, কারণ অঙ্কগুলোর ক্ষেত্রে কাজে লাগবে আমাদের। ঠিক আছে, এরপরে আমাদের পড়তে হবে যে এই যে বিক্রিয়াগুলোর মধ্যে অনেক রকমের শর্ত মেনটেন হয়, তো তার মধ্যে একটা স্পেশাল শর্ত হচ্ছে যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় ভরের সংরক্ষণ সূত্র ভ্যালিড হয়। আমরা যেরকম শক্তির সংরক্ষণ সূত্র ফিজিক্সে পড়েছি, যেখানে শক্তি সর্বদা অবিনশ্বর থাকে, শক্তিকে কখনো তুমি সৃষ্টি বা ধ্বংস করতে পারবে না, ঠিক সেরকম এখানে ভরের সংরক্ষণ সূত্র ভ্যালিড থাকে। সেটা কিরকম জিনিস চলো দেখে নি। কোনো একটা বিক্রিয়া যদি হয়, আমি অন্য পেজ নিয়ে করছি, ধরো যে কোনো একটা বিক্রিয়া, আমি ধরলাম ক্যালসিয়াম কার্বনের থেকে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে বিক্রিয়ক, এটা হচ্ছে আমাদের বিক্রিয়ক পদার্থ, আর এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট, বিক্রিয়াজাত পদার্থ, জাত। হ্যাঁ, ঠিক আছে। তো ভরের সংরক্ষণ সূত্রে কি বলা হলো? বলা হলো একটা রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থের ভর যা হবে, বিক্রিয়া হয়ে যাওয়ার পর বিক্রিয়াজাত পদার্থের মোট ভর তাই হবে। মানে ভর সবসময় সংরক্ষিত থাকবে, ভরের বিনষ্ট বা ভরের সৃষ্টি হওয়া পসিবল নয়। আমরা যেরকম শক্তির ক্ষেত্রে পড়েছি যে শক্তি কখনো সৃষ্টি বা ধ্বংস হয় না, এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত হয়। তো যেমন এখানে আমি দেখতে পাচ্ছি যে এই যে আমাদের এখানে ইলেকট্রিসিটির প্রভাবে কারেন্ট ইলেকট্রিসিটির প্রভাবে লাইট জ্বলছে, তাহলে তড়িৎ শক্তিটা আলোক শক্তিতে রূপান্তরিত হচ্ছে, বা এবং বাল্বটা গরম হয়ে যাচ্ছে, এখান থেকে তাপ শক্তিও পেয়ে যাচ্ছে, মানে একটা শক্তি আরেকটা শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এখানেও বললো যে ভর কখনো বিনষ্ট হবে না, বিক্রিয়ক পদার্থের ভর যা থাকবে বিক্রিয়াটা হয়ে যাওয়ার পর বিক্রিয়াজাত পদার্থের মোট ভরটা তাই থাকবে। ঠিক আছে, এবার দেখা গেল এই পুরো প্রসেসটা করা ঠরা হলো, তো তারপর দেখা গেল যে না, এখানে কিছু পরিমাণ সামান্য ভর ত্রুটি হচ্ছে, সেই ভর ত্রুটিটা মানে রূপান্তরিত, সেই ভরের যে ত্রুটিটা সেটা রূপান্তরিত হয়ে যাচ্ছে শক্তি রূপে। মানে এই যে আমি যদি এই বিক্রিয়াটা দেখি বা অন্য যে কোনো বিক্রিয়া দেখি, সেখানে কি হয়, বা যেরকম আরেকটা বিক্রিয়া বলছি, কার্বন প্লাস অক্সিজেনের বিক্রিয়া, সেখান থেকে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় এবং সেখান থেকে তাপ শক্তি, আলোক শক্তি উৎপন্ন হয়। আমরা কয়লা জ্বালালে আমরা তাপ পাই না দহন বিক্রিয়ায়, তো সেই পরিমাণ শক্তির উৎসটা কোথা থেকে আসছে? মানে এই যে আমাদের তো বলা হলো যে ভর সবসময় সংরক্ষিত থাকছে, মানে কার্বন প্লাস অক্সিজেনের যা ভর হবে কার্বন ডাই অক্সাইডেরও তাই ভর হবে। কিন্তু কথা হচ্ছে তাহলে কিছু পরিমাণ শক্তি আমরা কোথা থেকে পাচ্ছি? তাহলে শক্তির তো উৎপন্ন হওয়ার কথা নয় এখানে, কারণ শক্তি তো সংরক্ষিত থাকে, শক্তি আমি কখনো ফট করে উৎপন্ন করতে পারি না। তো এই শক্তির উৎসটা কোথা থেকে? তো দেখা যায় যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে কিছু পরিমাণ ভরের ত্রুটি হয়, যে ভর ত্রুটিটা আমরা কিন্তু পারমাণবিক নিউক্লিয়াস চ্যাপ্টারে গিয়েও পড়বো, যে অ্যাটমসের মধ্যেও যে বন্ধন শক্তিটা ডেভেলপ করে অ্যাটমসের নিউক্লিয়াসে, পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রনকে একত্রে বেঁধে রাখতে যে শক্তিটার প্রয়োজন হয়, সেই শক্তিটার উৎস হলো এই বন্ধন শক্তি বলা হয়, সেটা হচ্ছে ভর ত্রুটি। সেই প্রোটন আর নিউট্রনের সামান্য ভর ত্রুটির তাই হচ্ছে ওই পুরো নিউক্লিয়াসের প্রোটনগুলোকে একত্রে বেঁধে রাখার জন্য যে শক্তি প্রডিউস করে। তো সেটা কি করে আসছে সেটা আমি আসছি, তো তার জন্য আইনস্টাইনের সূত্রটা লাগবে, বাট তার আগে আমরা ভরের সংরক্ষণ সূত্রকে ভালো করে দেখে নিই। তো ভরের সংরক্ষণ সূত্রে কি বলা হলো, যে বিক্রিয়ক পদার্থের মোট ভর, আমি লিখে দিচ্ছি, ভরের সংরক্ষণ সূত্র, কনজারভেশন ল অফ মাস, কি বলেছে, বিক্রিয়ক পদার্থের মোট ভর, বা যে আমি আগে লিখে নিই, কোন রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে কোন রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ক পদার্থের মোট ভর, বিক্রিয়ক পদার্থের মোট ভর বিক্রিয়াজাত পদার্থের মোট ভরের সাথে বিক্রিয়াজাত পদার্থের মোট ভরের সাথে সমান হবে। ঠিক আছে, মানে এখান থেকে আরেকটাও স্টেটমেন্ট বলা যায় যে আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডে ভর হচ্ছে অলওয়েজ সংরক্ষিত থাকে, ভর সর্বদা ধ্রুবক থাকে।
প্রাকৃতিক শক্তির মতোই ভরকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, কিন্তু দেখা যায় যেরকম আমরা শক্তির রূপান্তর সম্পর্কে পড়েছি যে শক্তি এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত হতে পারে, ভরের ক্ষেত্রেও দেখব ভর শক্তিতে রূপান্তরিত হতে পারে, আবার শক্তিও কিন্তু ভরে রূপান্তরিত হতে পারে। এটা বিজ্ঞানী আইনস্টাইন তার স্পেশাল রিলেটিভিটির যে থিওরেম, তার আপেক্ষিকতাবাদের সূত্র থেকে উনি এনেছিলেন আর কি এই ফর্মুলাটা। তো সেখানে আমি আসছি। তো ভর সর্বদা ধ্রুবক থাকে, ভরকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, কিন্তু ভর শক্তিতে এবং শক্তি ভরে রূপান্তরিত হতে পারে। তো সেটা আসছি পরে। তো এই যে ভরের সংরক্ষণ সূত্রটা আদৌ এই যে রিয়াকশনটায় ভ্যালিড হচ্ছে কিনা, তো চলো একবার দেখে নি। তো তার জন্য তো আমাকে ভর বার করতে জানতে হবে। এবার ভর কি করে বার করব, তার সেটা কিন্তু আমরা ক্লাস 9-এ অলরেডি শিখে নিয়েছি যে মোলার ভর বা আণবিক ভর সেগুলো আমরা কি করে বার করি। সেগুলো সেই আমরা ছোটবেলায় পড়েছিলাম যে কার্বন 12 এর ভরের সাপেক্ষে আমরা কোনো অণুর কোনো মৌলের যখন ভরকে কম্পেয়ার করে মাপি, তো সেটাকে আমরা রিলেটিভ বা আপেক্ষিক আণবিক ভর বলে থাকি। আমি এখানেও পড়াবো একটু বাদে। বাট এই যে ক্যালকুলেশন প্রসেসটা তো আমাদের জানা আছে নাকি, কিভাবে ভর ক্যালকুলেট করতে হয়, কি করে করতে হয়। ক্যালসিয়ামের ভর হচ্ছে 40। এবার 40 কি করে হয়, তার জন্য তোমাকে একটা চার্ট আছে, সেই চার্টটা মুখস্থ করতে হবে। একদম কি বললাম, হাইড্রোজেন থেকে ক্যালসিয়াম পর্যন্ত টোটাল যে মৌলগুলোর ভর সেগুলো তোমাকে মুখস্থ করতে হবে। তো ক্যালসিয়ামের ভর কত, ক্যালসিয়ামের ভর হচ্ছে 40। ওকে, কার্বন 12 আর 3টে অক্সিজেন আছে, 3 × 16। যদি এটা পুরোটা ক্যালকুলেট করো দেখো আসবে হচ্ছে 100 গ্রাম। গ্রামে লিখলাম কারণ এটার সামনে কিছু নেই, মানে এটার সামনে 1 আছে, দ্যাট মিন্স 1 মোল। 1 মোল CaCO3 এর আণবিক ভর কত হয়, 100 গ্রাম হয়। ওকে, এবার দেখবো এই 100 গ্রাম ভরটা, সেটা তো বিক্রিয়ক পদার্থের ভর হলো, বিক্রিয়াজাত পদার্থের মোট ভরটাও 100 আসছে কিনা দেখে নি। ক্যালসিয়ামের কত বলেছি 40, অক্সিজেনের 16, তাহলে ক্যালসিয়াম অক্সাইডের ভর হচ্ছে 56। কার্বন ডাই অক্সাইডের কার্বনের হচ্ছে 12 আর অক্সিজেনের হচ্ছে 2 × 16 মানে 44। তো আমি যদি দেখি 56 আর 44, 56 আর 44 করলে 100ই আসছে। তো তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে ভরের সংরক্ষণ সূত্র এই যে বিক্রিয়াটার ক্ষেত্রে ভ্যালিড হচ্ছে। আশা করি বোঝা গেছে কি। এখানে আমি দেখতে পাচ্ছি বিক্রিয়ক পদার্থের ভর 100 গ্রাম অ্যাজ ওয়েল অ্যাজ বিক্রিয়াজাত পদার্থের ভরও আমাদের 100 গ্রামই বেরিয়েছে। আর এটা যদি না হতো তাহলে কিন্তু ভরের সংরক্ষণ সূত্র ভ্যালিড হতো না। এবার আমার এই বিক্রিয়াটা কিন্তু কোনো ব্যালেন্সিং এর প্রয়োজন হয়নি, কারণ বিক্রিয়াটা অলরেডি ব্যালেন্সড বিক্রিয়া। এবার তুই যদি চিন্তা করিস এরকম একটা বিক্রিয়া আমি যদি তোকে দিই, হাইড্রোজেন প্লাস অক্সিজেন সেটা জল উৎপন্ন করছে, এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা কিন্তু ব্যালেন্সড নয়। এবং আমরা ব্যালেন্সিং কেন করছি, ব্যালেন্সিং করার একটাই অর্থ, সেটা হচ্ছে যাতে পুরো বিক্রিয়াটায় প্রত্যেকটার বিক্রিয়ক এবং বিক্রিয়াত পদার্থের ভরটা সংরক্ষিত থাকে। আমি যদি এই বিক্রিয়াটার ক্ষেত্রে, এই বিক্রিয়াটা কিন্তু ব্যালেন্সড নেই, ঠিক আছে, দেখতেই বুঝতে পারছিস, হাইড্রোজেন দুটো, এখানে অক্সিজেন দুটো, এখানে অক্সিজেন একটা রয়েছে, তো ব্যালেন্সিং করা নেই। তো আমাকে ব্যালেন্সিং করার জরুরতটা কি আছে, তার কারণ আমি যদি এটার ভরের সংরক্ষণ সূত্র তৈরি করার চেষ্টা করি, হাইড্রোজেনের কত 2 × 1, অক্সিজেনের হচ্ছে 2 × 16, তুই যদি যোগ করিস 2 + 16 × 32 মানে 34 আসছে। 34টা হচ্ছে আমাদের বিক্রিয়ক পদার্থের ভর আসছে। আর বিক্রিয়াজাত পদার্থের যদি আমি ভরটা দেখি তাহলে কি হচ্ছে 2 × 1 প্লাস অক্সিজেনের 16 মানে 18, মিললো কি। তাহলে এখানে বিক্রিয়াটা কিন্তু এটা ইনভ্যালিড বিক্রিয়া, এই বিক্রিয়াটার মধ্যে ভরের সংরক্ষণ সূত্র ভ্যালিড হচ্ছে না। তাহলে এই বিক্রিয়াটাকে আমাকে কি করতে হবে, ব্যালেন্সড করতে হবে, সমতা বিধান করতে হবে। তাহলে এই বিক্রিয়াটা কি হচ্ছে, এটা কিন্তু হচ্ছে না। তাহলে তাই জন্য আমাকে কি করতে হবে, এটা হচ্ছে আমি লিখে দিই, এক্ষেত্রে ভরের সংরক্ষণ সূত্র প্রযোজ্য নয়, তাহলে বিক্রিয়াটা হবে না। তাই আমরা যদি বিক্রিয়াটাকে এভাবে লিখি, হাইড্রোজেন আর অক্সিজেন থেকে জল, আমি ব্যালেন্স করছি, ঠিক আছে, এটা 2 লিখি, এটাও 2 হবে। ব্যালেন্সিং আশা করি তোমাদের জানা আছে, আমার নতুন করে ব্যালেন্সিং তোমাদের শেখাতে হবে না, তোরা এটা জানিস। তো এখানে আমি যদি ভর বার করি, এবার দেখ 2 × হাইড্রোজেন কটা আছে, দুটো 4টে, আর হাইড্রোজেনের প্রত্যেকটার হচ্ছে 1 করে।
দুটো হাইড্রোজেন আর দুটো, তাহলে 2 দুগুণে 4টে হাইড্রোজেন পরমাণু রয়েছে, যার এক একটা পরমাণুর ভর 1 করে, তাহলে তাই জন্য আমি টোটাল করলে হয় হচ্ছে 4 গ্রাম। আর অক্সিজেনের হচ্ছে 2 × 16 মানে 32। তো টোটাল যদি আমি করি 32 + 4 কত হয়, 34 ধর 32 33 34 35 36 গ্রাম হচ্ছে আমাদের বিক্রিয়ক পদার্থের ভর। আমি যদি এদিকে জলের ক্ষেত্রে করি, টুটা বাইরে রয়েছে, তাহলে টুটা বাইরে লিখলাম। জলের টোটাল ভর কত, 2 × 1 + 16, এটা করলেও হয় দেখবি 36 গ্রাম। একেবারে কিন্তু মিলে গেল। তার মানে আমি কি বললাম, ভরের সংরক্ষণ সূত্র ভ্যালিড করার জন্য আমাকে কিন্তু ব্যালেন্সিং করাটা জরুরি, আদারওয়াইজ বিক্রিয়াটার কোনো এক্সিস্টেন্সই থাকে না। কারণ আমরা, এটা হচ্ছে একটা ইউনিভার্সাল ল, এই যে ভরের সংরক্ষণ সূত্রটা হচ্ছে একটা ইউনিভার্সাল ল, যেটা সমস্ত বিক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য হতেই হবে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমি দেখবো যে এই বিক্রিয়াটা কিন্তু ভ্যালিড বিক্রিয়া। তাই আমরা যে কোনো রাসায়নিক গণনার ক্ষেত্রে যা যা মানে যা যা রিয়াকশন বেসড অঙ্কগুলো করব, সেগুলোর প্রথম কাজ হচ্ছে রিয়াকশনটাকে ঠিক করে লেখা, অ্যান্ড দ্য সেকেন্ড কাজ হচ্ছে আমাকে বিক্রিয়াটাকে ব্যালেন্সিং করা। ব্যালেন্সিং না করলে যদি অঙ্কটা করি তাহলে কিন্তু পুরোপুরি ভুল হবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখলাম এখানে কিন্তু ভরের সংরক্ষণ সূত্র ভ্যালিড হচ্ছে। তাহলে এটাই হচ্ছে ভরের সংরক্ষণ সূত্র প্রযোজ্য। ক্লিয়ার? তাহলে ভরের সংরক্ষণ সূত্র প্রত্যেকের কাছে ক্লিয়ার, হ্যাঁ কি না? তোমাদের কিন্তু ভরের সংরক্ষণ সূত্র থেকে অঙ্ক থাকি, বুঝলেন? তো অঙ্কগুলো করার জন্য কিন্তু করতে হবে। আচ্ছা দেখ কি বলেছে স্টেটমেন্টটাই বলেছে যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থের মোট ভর এবং বিক্রিয়াজাত পদার্থের মোট ভর সর্বদা সমান থাকে। ঠিক আছে, এটা হচ্ছে ধর, দেখ আমি এখানটা একটা ইয়ে দিয়ে দেখিয়েছি যে এটা হচ্ছে আমাদের ইনপুট, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আউটপুট। তো এইখানে বিক্রিয়াটা ঘটছে, ইনপুটের ভর হচ্ছে 120 গ্রাম, বিক্রিয়াটা হওয়ার পরও দেখা গেল যে আউটপুটটাও 120.5 গ্রাম, মানে এটাও 120.5 গ্রাম, এটাও বিক্রিয়া হয়ে যাওয়ার পরেও 120.5 গ্রামই থাকলো। তার মানে কোনো রকমের ভরের পরিবর্তন হচ্ছে না। ঠিক আছে, তাহলে এখান থেকে এটা হচ্ছে ল্যাভোইসিয়ারের সূত্র বা ভরের সংরক্ষণ সূত্র বলা হয়, বা ভরের নিত্যতা সূত্র বলা হয়। এটার তাৎপর্য বা কনক্লুশনটা কি? এটার কনক্লুশন যেটা আমি বললাম যে মহাবিশ্বে বা বিশ্ব ব্রহ্মাণ্ডে কোনো নতুন ভরের সৃষ্টি বা নতুন ভরকে ধ্বংস করা যায় না, কেবলমাত্র তার রূপের পরিবর্তন করা পসিবল। রূপের পরিবর্তন মানেটা কি? দেখ এখানে আমি যখন বিক্রিয়াটা লিখলাম, আমি বিক্রিয়াটা কি লিখলাম যে ছিল ক্যালসিয়াম কার্বনেট, হয়ে গেল এখন চুন আর কার্বন ডাই অক্সাইড। মানে কি হয়েছে? জাস্ট রূপান্তর হয়েছে, পদার্থের রূপান্তর হয়েছে, ভর কিন্তু চেঞ্জ হয়নি, ভর সেমই আছে, জাস্ট পদার্থটা এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন হয়েছে। ঠিক আছে, আবার দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে কিছু পরিমাণ ভর শক্তিতেও রূপান্তর হতে পারে, ভরে রূপান্তর হতে পারে, যেমন একটা পদার্থ আরেকটা পদার্থে রূপান্তর করছে। সেরকমই আমরা জানি, যা একটু বাদেই দেখবো, আইনস্টাইন বলেছিলেন ভরের কিন্তু শক্তিতেও রূপান্তর হওয়া পসিবল। ঠিক আছে, তো তার মানে ভরের সংরক্ষণ সূত্র এবং তার তাৎপর্যটাও আমি লিখে দিয়েছি। তো সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শুধুমাত্র রূপান্তর পসিবল, আর ধ্বংস করা যায় না, শুধু রূপান্তর হওয়া সম্ভব। এইটা হচ্ছে আমাদের কনক্লুশনটা মেন। এরপরে আমরা চলে আসব, এই যে বললাম একটা বিক্রিয়া, আমি ধর এক্সাম্পল দিচ্ছি, ওয়েট কর, বিক্রিয়াটার এক্সাম্পল দিয়ে বললাম, ধর এই যে কার্বন প্লাস অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে এবং তাছাড়া উৎপন্ন হচ্ছে কিছু পরিমাণে তাপ এবং আলোক শক্তি, দহন বিক্রিয়ায় উৎপন্ন হয়। এছাড়াও দেখবি তুই যদি চুনকে জলের সাথে গুলে দিস, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে এবং সেখান থেকে চুনের জলটা ফুটতে থাকে, প্রচন্ড গরম হয়ে যায়, হিউজ অ্যামাউন্টের তাপ শক্তি উৎপন্ন হয়। তার মানে এই যে তাপমোচী বিক্রিয়াগুলোর কথা আমি বলছি, তো এই তারপরে হচ্ছে তাপগ্রাহী বিক্রিয়ার ক্ষেত্রে তাপ আলাদা করে দিতে হয়। তো এই যে বলছি যে ভর নাকি সংরক্ষিত থাকে, তাহলে কার্বন, এখানে তুই দেখ ভর সংরক্ষিত কিন্তু অলরেডি আছে, দেখবি কার্বনের 12, অক্সিজেনের হচ্ছে 2 × 16, মানে 12 + 32 করলে কত হয়, 2 2 4 1 44। আর অদ্ভুত ভাবে এখানেও দেখ কার্বন ডাই অক্সাইডের 12 + 2 × 16, এটা করলে হয় 44 গ্রাম। তাহলে দেখ বোথ সাইডে 44 44 কিন্তু মিলে গেছে দুদিকে, তার মানে ভরের সংরক্ষণ সূত্র ভ্যালিড আছে। এবার কথা হচ্ছে তাহলে এই শক্তিটা আসছে কোথা থেকে ভাই? এই শক্তিটা এলো কোথা থেকে? তাপ আর আলোক শক্তিটা আমি কোথা থেকে পাচ্ছি?
শক্তিটা উৎপন্ন করা পসিবলই না, শক্তি সংরক্ষণ সূত্রটা ইনভ্যালিড হয়ে যাবে। আবার আমি দেখছি ভরও সংরক্ষিত রয়েছে, কিন্তু কি করে শক্তিটা উৎপন্ন হয় সেটা আইনস্টাইন ব্যাখ্যা করেছেন। কি করে হয় যায় দেখ, এখানে দেখা যায় যে এটা 44 গ্রাম হয় না, সামান্য কিছু ভরের এখানে বিচ্যুতি দেখা যায়। মানে এরকম ঘটনাটা ঘটে যে কার্বন ডাই অক্সাইডটা যেটা প্রোডাক্ট উৎপন্ন হলো সেটা 44 গ্রাম না হয়ে এরকম গ্রাম উৎপন্ন হয়েছে, 43.99 গ্রাম। আরো 99 হওয়া পসিবল, মানে খুব সামান্য ধর একটা, আমি ধরলাম এখানে কত, এটা হচ্ছে দেখতে পাচ্ছিস কত গ্রামের এখানে পার্থক্য দেখা দিয়েছে, 43.99 কে মাইনাস করে দে, 0.01 গ্রাম এখানে ভরের পার্থক্য দেখতে পাওয়া গেছে। এটা হচ্ছে আমাদের ভরের পার্থক্য বা ভর ত্রুটি বলতে পারিস, তাই তো? হওয়া উচিত 44 গ্রাম, যেহেতু বিক্রিয়ক পদার্থের ভরও 44ই আছে। 44 না হয়ে দেখা যায় যে সামান্য, খুবই কম ভরের একটা পার্থক্য দেখা যাচ্ছে, তার থেকে খুব কম একটা ভর উৎপন্ন হয়েছে। এখানটায় 44 এর বদলে 43.99 গ্রাম ভর উৎপন্ন হয়েছে কার্বন ডাই অক্সাইডের। এই যে সামান্য একটু ভর বিচ্যুতি হলে এটাকে ভরের পার্থক্যটাকে এখানে কি হয়ে গেছে, তার মানে ভরের বিচ্যুতি হয়েছে, ভরটা হাপিস হয়ে গেছে। ঠিক আছে, এই ভরটা গায়েব, এই ভরটা কি হয়ে গেছে, এই ভরটা হয়ে গেছে গায়েব। ঠিক আছে, ভ্যানিশ। ইটস ম্যাজিক, ইটস ম্যাজিক। তো ম্যাজিক তো এখানে পসিবল নয়, এখানে আমাকে সায়েন্টিফিক ব্যাখ্যা করতে হবে। এই ভরটা গেল কোথায়? মেপে দেখা গেল 44 না এসে এত ভরের গ্যাপিং আসছে, একটা ভরের পার্থক্য চলে আসছে। এটাকে আমরা ডেল্টা এম দিয়ে রিপ্রেজেন্ট করি, ভরের বিচ্যুতিকে আমরা ডেল্টা এম দিয়ে রিপ্রেজেন্ট করি। তার মানে হচ্ছে ভরের ত্রুটি কত হয়েছে, 0.01 গ্রাম। আমি একটা এক্সাম্পল নিচ্ছি, হ্যাঁ। এই যে ভরের ত্রুটিটা হয়েছে, এই ভরটাই রূপান্তরিত হয়ে যায় শক্তি রূপে। এটা আইনস্টাইন ব্যাখ্যা করলেন এবং তিনি ভর এবং শক্তির তুল্যতা সূত্র থেকে এইটাকে একটা ইকুয়েশনে তৈরি করলেন। ইকুয়েশনটা হচ্ছে কি, ইকুয়েশনটা হচ্ছে E ইকুয়ালস টু ডেল্টা এম সি স্কোয়ার। যদিও প্রাথমিক অবস্থায় ইকুয়েশনটা এটা ছিল না, আইনস্টাইনের রিলেটিভিটির যে থিওরেমটা সেখানে ইকুয়েশনটা মানে ছিল হচ্ছে ডেল এম ইকুয়ালস টু E বাই সি স্কোয়ার। এটা হচ্ছে অরিজিনাল ইকুয়েশন। এই ইকুয়েশনটাকে ডিরাইভ করে E ইকুয়ালস টু ডেল এম ইন্টু সি স্কোয়ারে আনা হয়। এবার এটার প্রমাণটা তোমাদের নেই, এটার মেনলি কি, E মানে হচ্ছে শক্তি, যে পরিমাণ শক্তি উৎপন্ন হবে, ডেল্টা এম মানে হচ্ছে ভর ত্রুটি, যে পরিমাণ ভর ত্রুটি হলো, আর সি এর স্কোয়ার আছে। সি মানে হচ্ছে, বা আমি এখানটায় লিখছি, সি কথাটার অর্থ হচ্ছে ধ্যার ব্যাং, সি মানে হচ্ছে শূন্য মাধ্যমে বা বায়ু মাধ্যমে, শূন্য মাধ্যমে আলোকা বেগ, আলোর বেগ। এবার এটার আলোর বেগের মান আমরা জানি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এবার এটাকে তুই যদি এখানটায় মিটার পার সেকেন্ডটাকে আমরা মেনলি তো ভরটাকে গ্রামে করি, তো এটাকে চাইলে তুই মানে সেন্টিমিটার পার সেকেন্ডেও করতে পারিস, ডাজন্ট ম্যাটার। তো তার স্কোয়ার করলে এটার মানেটা কি, এই যে পরিমাণ আইনস্টাইন বললো যে পরিমাণ ভরের ত্রুটি হবে বা যে কোনো রিয়াকশন, এটা যে শুধুমাত্র রিয়াকশনের ক্ষেত্রে ভ্যালিড তা কিন্তু না, এটা কিন্তু অ্যাটমিক স্ট্রাকচার বা অ্যাটমের যে বিভিন্ন গঠনগুলো আমরা পড়েছি, সেখানে যে নিউক্লিয়াসের গঠনগুলো পড়েছি, যে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রন নিয়ে একটা নিউক্লিয়াস গঠিত হয় এবং সেই নিউক্লিয়াসে অসংখ্য প্রোটনকে একটা এইটুকু জায়গায় আবদ্ধ করতে, প্রোটনগুলোর সকলে পজিটিভলি চার্জড, এবার পজিটিভের তো রিপালশন হয়ে নিউক্লিয়াস ফেটে বেরিয়ে গিয়ে একটা কখনোই একটা ছোট্ট জায়গার মধ্যে এতগুলো প্রোটন আবদ্ধ থাকা পসিবলই ছিল না। কিন্তু ফিরবি দেখা যাচ্ছে প্রোটনগুলো, এতগুলো প্রোটন সবকটারই নাকি পজিটিভ চার্জ, সেই প্রোটনের সাথে আবার নিউট্রনগুলো একত্রে সংঘবদ্ধ হয়ে একটা পুচকু জায়গায়, একটা এইটুকু জায়গার মধ্যে সকলে মিলে লেগে একসাথে হাত ধরে ধরে রয়েছে। এটা কি করে পসিবল? এটা তখনই পসিবল যদি সেই নিউক্লিয়াসের মধ্যে একটা শক্তি থাকে এবং সেই শক্তি ওই প্রোটনগুলোকে একত্রে এরকম জড়িয়ে ধরে বেঁধে রেখেছে। ঠিক আছে, তো তাদেরকে আর বেরোতে দিচ্ছে না। কি বললাম, বুঝতে পেরেছিস? তো সেই শক্তিটা হচ্ছে নিউক্লিয় শক্তি বা নিউক্লিয় বন্ধন শক্তি বলা হয়। ঠিক আছে, যেটা নিউক্লিয়াসের মধ্যে অসংখ্য প্রোটন এবং নিউট্রনকে একত্রে ছোট্ট জায়গায় বেঁধে রাখতে একদম সাহায্য করছে। বাট এই বন্ধন শক্তিটার
মানে রিজনটা কি, আসার কারণটা কি? শক্তি তো এমন নয় যে নিউক্লিয়াসের ভেতরে কেউ পাম্প করে শক্তি ভরে দিচ্ছে, এরকম পসিবল না। আর শক্তি কখনো উৎপন্ন হওয়া পসিবল না। তাহলে নিউক্লিয়াসের মধ্যেও এই বন্ধন শক্তিটা কাজ করছে কি করে? এখানেও যেমন আমি বললাম যে এখানেই শক্তিটা আসছে কোথা থেকে, শক্তিটা তো কেউ উৎপন্ন করতে পারে না, নিশ্চয়ই কোনো কিছুর রূপান্তর ফর্মটা হচ্ছে এই শক্তিটা, নিশ্চয়ই কিছু একটা রূপান্তরিত হয়ে শক্তি রূপে তার বহিঃপ্রকাশ হচ্ছে। কি বললাম বুঝতে পেরেছিস? সেরকমই নিউক্লিয়াসের মধ্যেও নিশ্চয়ই কিছুর রূপান্তর সেটা শক্তি রূপে রূপান্তরিত হয়ে সেই নিউক্লিয়াসের প্রোটন এবং নিউট্রনকে একত্রে জড়িয়ে ধরে রেখেছে। কিসের রূপান্তরের ফলে? কোশ্চেনটা হচ্ছে এই রূপান্তরটা, তাহলে এই যে শক্তিটা কার রূপান্তরের দ্বারা সৃষ্টি হয়েছে? ভরের রূপান্তরের দ্বারা। আইনস্টাইন তখন বললেন যে পরিমাণ ভরের ত্রুটি দেখা যাচ্ছে, এই যে রিয়াকশনের ক্ষেত্রেও দেখলাম যে বিক্রিয়ক আর বিক্রিয়িত পদার্থের ক্ষেত্রে একটা সামান্য ভর ত্রুটি দেখা যাচ্ছে, তো সেই যে ভরের ত্রুটিটা সেটাকে যদি আমি আলোর বেগের স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করি, এই যে ভর ত্রুটিটাকে যদি আলোর বেগের স্কোয়ার দিয়ে, মানে এই যে ডেলেমটাকে সি স্কোয়ার দিয়ে যদি মাল্টিপ্লাই করা হয়, তাহলেই আমরা যে ভ্যালুটা পাবো, যে মানটা পাবো, এই যে 0.01 এত গ্রামকে আমি যদি এই যে 3 × 10⁸, এটা তো মিটার পার সেকেন্ড, এবার এটাকে তুই যদি সেন্টিমিটার নিয়ে যাস, আমি লিখেই দিচ্ছি 3 × 10⁸ এর সাথে সেন্টিমিটার নিয়ে যেতে গেলে আবার 100 গুণ করতে হবে, 3 × 10⁻10 সেমি পার সেকেন্ড হয়। এই পুরো মানটা দিয়ে যদি এই পুরো এইটুকুকে গুণ করা হয়, 3 × 10⁻10, এই পুরো মানটাকে যদি গুণ করা হয়, যে ভ্যালুটা আমাদের পাওয়া যাবে সেইটা দেখ অনেক বড় একটা ভ্যালু। অনেক বড় ভ্যালু কেন? দেখ খেয়াল কর, এই যে এটাকে তুই তুললে নিচে 100 হবে, 100 দিয়ে এখানটায় কাটবে, হবে হচ্ছে 10⁸, তাহলে অ্যান্সার আসবে হচ্ছে 3 × 10⁸। এটা অ্যান্সারে, মানে এটা তো এনার্জি ওয়ান টাইপ অফ, এটা অ্যান্সারটা আসবে, যেহেতু সিজিএস এ করা হচ্ছে অ্যান্সারটা আমার আর্গে আসবে। তো দেখ কত বড় একটা ভ্যালু পাওয়া গেছে, আলোর বেগের মানের সমান প্রায়, বুঝতে পারছিস? বিশাল একটা অ্যামাউন্ট অফ এনার্জি পাওয়া যাচ্ছে। তো এই যে এনার্জি, এটাকে এই যে ভ্যালুটা আমরা পাচ্ছি, এই ভ্যালুটাই হচ্ছে আমাদের এনার্জি। কি পরিমাণ শক্তি উৎপন্ন হচ্ছে, এই যে যে পরিমাণ শক্তি আমরা তাপ এবং আলোক শক্তি রূপে পাচ্ছি, এটা কি? এটা হচ্ছে তাপ শক্তি, প্লাস তুমি বলতে পারো আলোক শক্তি। ঠিক আছে, এই যে তাপ এবং আলোক শক্তিটা আমাদের উৎসটা কোথা থেকে? উৎসটা এইখান থেকে। ভর ত্রুটিটাই হচ্ছে শক্তি উৎপাদনের কারণ। তার কারণ যে পরিমাণ ভর ত্রুটি হয় সেটাই রূপান্তরিত হয়ে যাচ্ছে কোথায়? শক্তি রূপে, এবং সেটারই বহিঃপ্রকাশ আমরা তাপ শক্তি এবং আলোক শক্তি রূপে পেয়ে থাকছি। সেম অ্যাজ হয় হচ্ছে নিউক্লিয়াসের ক্ষেত্রেও তাই। নিউক্লিয়াসের মধ্যে কে থাকে? প্রোটন আর নিউট্রন। তো দেখা যায়, আমি সাইডে করছি, পরের পেজে ধর, এই এটা তো আমি রিয়াকশনের ক্ষেত্রে দেখালাম, তাহলে এখানে বোঝা গেল, তাহলে এই যে এনার্জিটা এটাই হচ্ছে আমাদের তাপ এবং আলোক শক্তি রূপে বিক্রিয়া থেকে পাচ্ছি। তাপ শক্তি ও আলোক শক্তি রূপে বহিঃপ্রকাশ করে। ঠিক আছে, বুঝছো? তাহলে এটা তো হয়ে গেল, তাহলে বোঝা গেছে এইটাকে বলা হয় আইনস্টাইনের ভর শক্তির তুল্যতার সূত্র, মানে ভর যে শক্তিতে রূপান্তরিত হচ্ছে। দেখ এখানে আমি ভালো করে লিখেছি, এই যে এটা হচ্ছে আইনস্টাইনের যুগান্তকারী আবিষ্কার। ভর এবং শক্তি আসলে একই মুদ্রার প্রায় এপিট আর ওপিট, মানে ভরও যা শক্তিও তা। ভর শক্তিতে রূপান্তরিত হতে পারে, আবার শক্তিও ভরে রূপান্তরিত হতে পারে, এটা একদমই ভাইস ভার্সা টার্ম। ঠিক আছে, যেটা যেটা একে অপরের সাথে কিরকম ভাবে রিলেটেড, এটা একে অপরের সাথে ইকুয়ালস টু এমসি স্কোয়ার, এই ফর্মুলা ওয়াইজ রিলেটেড। যেখানে ই মানে হচ্ছে যে পরিমাণ শক্তি উৎপন্ন হবে, এম মানে হচ্ছে যে ভরের বিচ্যুতিটা হয়েছিল সেটা, আর সি মানে হচ্ছে আলোর বেগের স্কোয়ার। ঠিক আছে, মানে সি স্কোয়ার মানে আলোর বেগের স্কোয়ার। এবার এই ফর্মুলাটা কিন্তু আমাদের মাথায় রাখবে। অ্যাটমসের ক্ষেত্রেও, বন্ধন শক্তির ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য। এখানে আমি অনেক কথা লিখেছি, দেখ এখানে লেখা আছে এটা যুগান্তকারী আবিষ্কার, তারপরে দেখ লেখা আছে এই এখানে কোনটা কোন টার্মকে ডিনোট করছে। তো এটা কিন্তু এই শক্তিটাকে আমরা মানে আরো বিভিন্ন জায়গায়, যেটা শুধু রিয়াকশনের ক্ষেত্রেই ভ্যালিড না, যে কোনো জায়গায় অ্যাটমসের ক্ষেত্রে ভ্যালিড। এই যে সূর্য থেকে আমরা হিউজ অ্যামাউন্টের তাপ শক্তি, আলোক শক্তি পাই, এক্ষেত্রেও কিন্তু এই যে থিওরেমটাই কিন্তু কাজে লাগে। তো অ্যাটমসের ক্ষেত্রেও দেখো কাজে লাগবে, যে পরমাণুর নিউক্লিয়াসে
নিউক্লিয়াসের ক্ষেত্রে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন ও নিউট্রনকে বেঁধে রাখতে বন্ধন শক্তি ডেল্টা ই। তার ফর্মুলা কি হয় জানো? ডেল্টা ই এর ফর্মুলা হচ্ছে, ওইখানে যে ধর একটা নিউক্লিয়াসের মধ্যে জেড খানা প্রোটন আছে আর এ মাইনাস জেড খানা নিউট্রন আছে। কি বললাম বুঝতে পারলি? একটা নিউক্লিয়াসের মধ্যে পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে জেড আর এ মাইনাস জেডটা হচ্ছে তার নিউট্রন সংখ্যা। তাহলে আমি যদি ধরি প্রোটনের মাস অফ প্রোটনের মাস হচ্ছে একটা প্রোটনের মাস, প্রোটনের ভর সেটা হচ্ছে এমপি, আর নিউট্রনের ভর, ধাত্তারিকা ইংলিশে কেন লিখছি, নিউট্রনের ভর এম এন। তাহলে পরমাণুর ভর হবে, পরমাণুর টোটাল ভর, থিওরিটিক্যাল ভর বা প্রকৃত ভর আসা উচিত ছিল কত? এটা হচ্ছে প্রত্যাশিত বা তুমি বলতে পারো থিওরিটিক্যাল মাস আসা উচিত ছিল হচ্ছে জেড এমপি প্লাস এ মাইনাস জেড এম এন। তার কারণ হচ্ছে প্রোটনের ভর আর নিউট্রনের ভরকে সাম করলে যা আসবে সেটাই হচ্ছে পরমাণুর ভর আসা উচিত। ঠিক আছে, এবার ভাববি যে ইলেকট্রন কোথায় গেল? ইলেকট্রনের ভর ভীষণই নগণ্য হয়, 9 × 10⁻31, যেটা এতটাই কম ওটাকে কনসিডার করা হয় না। ঠিক আছে, শুধু প্রোটন আর নিউট্রনটাকে কনসিডার করা হয়। এবার দেখা যাচ্ছে অদ্ভুতভাবে প্র্যাকটিক্যাল মাস আসে, এটা তো প্রত্যাশিত ভর এত আসা উচিত ছিল, কিন্তু প্র্যাকটিক্যাল মাস প্রত্যাশিত ভরের থেকে কি আসে? একটু কম আসে। প্র্যাকটিক্যাল মাসটা আমি ধরলাম ক্যাপিটাল এম আসছে, যা প্রত্যাশিত ভর অপেক্ষা কম, ভর অপেক্ষা কম। তাহলে ভর এখানেও ত্রুটি হচ্ছে, সুতরাং ডেল্টা এম কত আসছে? জেড এম, মানে থিওরিটিক্যাল মাইনাস প্র্যাকটিক্যাল, থিওরিটিক্যাল মাস মাইনাস প্র্যাকটিক্যাল মাস করলে কত হয়? ডেল এম ইকুয়ালস টু জেড এমপি প্লাস এ মাইনাস জেড এম এন। পুরোটার থেকে আমি মাইনাস ক্যাপিটাল এম কে মাইনাস করে দেবো। এটাকে বলা হয় ভর ত্রুটি। হলো এটা কি? ভর ত্রুটি। একটা নিউক্লিয়াসের মধ্যে কি পরিমাণ ভরের সামান্য ত্রুটি হচ্ছে, যেটা টোটাল একটা প্রোটন আর নিউট্রনের ভর যা আসে তার থেকে দেখা যায় নিউক্লিয়াসটার ভর মাপলে তার থেকে কম আসছে। কি অদ্ভুত ব্যাপার! কিন্তু এই ভর কমের কোথায় গেল? ভরটা কমে তো হাপিস হয়ে যেতে পারে না, তো এই ভরটাই রূপান্তরিত হয়ে যায় বন্ধন শক্তি রূপে, যেটা নিউক্লিয়াসটাকে বেঁধে রাখতে সাহায্য করছে। এবং এই ভরটাই আমাদের রূপান্তরিত হয় কিসে? ই রূপে। এটাকেই বলা হয় আমরা ডেল ইন্টু সি স্কোয়ার, অর্থাৎ ই ইকুয়ালস টু জেড এমপি প্লাস এ মাইনাস জেড এম এন মাইনাস এম। এই পুরোটার সাথে যদি আমি সি স্কোয়ার মাল্টিপ্লাই করি, এটাই আমাদের চলে আসছে বন্ধন শক্তির ফর্মুলা। ঠিক আছে, যেটা একটা পরমাণুর ক্ষেত্রেও এইরকম ভাবে নির্ণয় করা যায়, যেটা একটা নিউক্লিয়াসকে বেঁধে রাখতে সাহায্য করছে। আশা করি ক্লিয়ার, বোঝা গেছে বন্ধন শক্তির কনসেপ্ট, বা তুমি বলতে পারো আইনস্টাইনের ভর শক্তি তুল্যতার কনসেপ্ট ক্লিয়ার। এবারে আমরা চলে আসবো হচ্ছে আমাদের আজকের অরিজিনাল আমাদের অঙ্ক যেগুলোর উপরে বেস করে রয়েছে। তো এইগুলোর জন্য বেসিক কিছু আমাদের জিনিস জানতে হয়, সেটা হচ্ছে পারমাণবিক ভর কাকে বলে, বা আপেক্ষিক পারমাণবিক ভর কি জিনিস। পরমাণুর যে টোটাল মাস, একটা পরমাণুর ভরকে আমরা AMU এককের সাহায্যে মেজার করি। যদি আমি মোলার ভর মানে হচ্ছে 1 মোল পরমাণুর ভরকে মেজার করব, তখন গ্রাম এককের সাহায্যে। আই হোপ এগুলো তোমাদের জানা আছে, সেটাকে আমরা গ্রাম পারমাণবিক ভরও বলে থাকি। মোলার ভর বা গ্রাম পারমাণবিক ভর সেম জিনিস, সেটাকে আমরা গ্রাম এককে প্রকাশ করি। এবং আপেক্ষিক পারমাণবিক ভর মানে হচ্ছে কার্বন 12 ভরের 1/12 অংশের সাপেক্ষে ওই পরমাণুটা যত গুণ ভারী,
সেটাকে আমরা বলি হচ্ছে সেই পরমাণুটার আপেক্ষিক ভর, যেটা আমরা পারমাণবিক ভর ক্যালকুলেশনে খুব সহজতম ভাবে নির্ণয় করা পসিবল হয়েছিল। তো এগুলো হচ্ছে একদম ক্লাস 9-এর কনসেপ্ট জানা আছে। এটা আপেক্ষিক পারমাণবিক ভরের ফর্মুলা, যেটা হচ্ছে একটা এককবিহীন রাশি, কারণ এটা দুটো ভরের রেশিও থেকে আসে, ঠিক আছে, এগুলো একদম জানা জিনিস। এবার আমাদের প্রাথমিক অবস্থায় তো কার্বন 12টাকে নিয়ে কাজ করা হয়নি, প্রাথমিক অবস্থায় কিন্তু হাইড্রোজেন স্কেলে মাপা হয়েছিল, তারপরে ওটাকে অক্সিজেন স্কেলে মাপা হয়, দেন তারপরে কার্বন স্কেলে মাপা হয়। যদি মনে হয় যে এই জিনিসগুলো আমরা ভুলে গেছি, তাহলে আমরা ক্লাস 9-এর মোলের ধারণা চ্যাপ্টারটাকে একবার ঝট করে রিভিশন করে নেবো। আমাদের ওয়াইটিতেই রয়েছে, আমাদের একদম ফ্রিতে আমারই ক্লাস রয়েছে, সেখানে ওয়ান শট ভিডিওটা একদম হাই স্পিডে দেখে নেবে, তাহলেই দেখবে সমস্ত ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো এবারে আমরা চলে আসবো আমাদের আসল জায়গায়। আচ্ছা, এটা একটা পারমাণবিক ভর, এই সেম অ্যাজ ভাবে আণবিক ভরও করা যায়। আণবিক ভর মানে হচ্ছে কোনো একটা অণুর ভর কার্বন 12 এর 1/12 অংশের সাপেক্ষে যত গুণ ভারী। অণুর ভরকে আমরা আণবিক ভর দিয়ে বলবো, পরমাণুর ভরকে আমরা পারমাণবিক ভর দিয়ে বলবো, ঠিক আছে। আর এটাও যদি গ্রাম আণবিক ভরের কথা বলা হয়, তাহলে এক মোল অণুর ভর বা মোলার ভর হচ্ছে, যেটা গ্রাম এককে প্রকাশ করা হচ্ছে, সেটাকে আমরা আণবিক ভর বলছি, ঠিক আছে। এটাও কিন্তু একটা এককবিহীন রাশি। তো প্রাথমিক অবস্থায় এটা হাইড্রোজেন স্কেলে মেজার করা হয়েছিল, যার মানে হাইড্রোজেন স্কেল মানে হচ্ছে হাইড্রোজেনকে, সে আমরা বলেছিলাম মনে করে দেখ, একটা দাড়ি পাল্লা নিতে হবে, সেই দাড়ি পাল্লা যদি একদিকে আমি কার্বন 12-এর 1/12 অংশটাকে রাখি, আর একদিকে যদি মৌলটাকে রাখি, কার্বন 12-এর সাপেক্ষে, কার্বন 12-এর 1/12 অংশের সাপেক্ষে, যেটাকে আমরা 1 AMU বলেছিলাম, তার সাপেক্ষে ওই মৌলটা বা ওই অণুটার ভর যত গুণ ভারী, সেই কম্প্যারিজনটাকে আমরা আপেক্ষিক আণবিক ভর বলেছিলাম। এবং তার সাহায্যে আমরা প্রত্যেকটা অণুর ভর মেজার করা অনেক বেশি সহজতম হয়ে গেছিল, ঠিক আছে, নর্মাল ক্যালকুলেশন করে করে বার করার থেকে। তো এরকম ভাবে প্রাথমিক অবস্থায় হাইড্রোজেন স্কেলটাকে ব্যবহার করা হয়েছিল, ঠিক আছে। হাইড্রোজেন স্কেলে আমরা কিন্তু আণবিক ভর মেজার করেছিলাম, যার একদিকে বাটখারার মতো করে হাইড্রোজেনকে বসানো হয়েছে, আরেকদিকে হচ্ছে ওই অণুটাকে বসানো হয়েছে, যে অণুর ভর আমি মাপতে চাইছি। যেমন আমরা দাড়িপাল্লায় বাজার করতে গেলে মাপি না, একদিকে বাটখারা থেকে একদিকে আলু রাখা হয়, আলু কিনতে গেলে, ধর বাড়িতে মাটন হচ্ছে, তাহলে আলু কিনতে লাগবে, বাজারে গিয়ে আমরা কি করি, বাটখারার একদিকে বাটখারা রাখি, একদিকে হচ্ছে আমরা আলু দিয়ে এরকম কম্পেয়ার করে দেখবি দোকানি মেজার করে দেয়। তো এখানেও তাই, একদিকে হাইড্রোজেনটাকে রেখে একদিকে মৌলের ভরের আমরা কিন্তু কম্পেয়ার করে বা অনুপাত নির্ণয়ের দ্বারা কিন্তু আমরা তার ভর মেজার করতে পারি, ঠিক আছে। তো এটা হচ্ছে হাইড্রোজেন স্কেলে আণবিক ভরের ফর্মুলা, এটা আমরা পড়েছি ক্লাস 9-এ। আর এটা হচ্ছে কার্বন স্কেলে আণবিক ভরের ফর্মুলা, যে একটা অণুর ভর বাই কার্বন 12-এর 1/12 অংশের ভর, ঠিক আছে। তাহলে এগুলো আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে মোলার ভর ক্যালকুলেশনের পর মোলার আয়তন সম্পর্কে আমাদের একটু আইডিয়া লাগে, ঠিক আছে। যেমন আমি একটু এই সাইডে করে দিচ্ছি, যে মোলার ভর যেটা আমাদের গ্রাম এককে হয় বা গ্রাম আণবিক ভর বলা হয়, এটার অর্থ কি? এটা মানে হচ্ছে 1 মোল অণুর ভর, ঠিক আছে। অর্থাৎ 1 মোল মানে কত সংখ্যক অণু? 6.022 ইন্টু 10⁻23, যেটাকে আমরা অ্যাভোগাড্রো নাম্বার বলি। এত সংখ্যক অণুর ভর, সেটাকে আমরা কি বলে থাকি? মোলার ভর বলে থাকি। আই হোপ জানা আছে। 1 মোল মানে অ্যাভোগাড্রো সংখ্যক অণুর ভর। আর 1 মোল মানে কত লিটার? মোলার আয়তন কত? 22.4 লিটার। 1 মোলার আয়তন কত হয়? 22.4 লিটার ইকুয়ালস টু 22400 মিলিলিটার। ওকে, তাহলে 22,400 মিলিলিটার এন্ড 22.4 লিটার, এটা হচ্ছে 1 মোল যে কোনো গ্যাস বা যে কোনো পদার্থের আয়তন। ওকে, এবার প্রমাণ ঘনত্ব বলে একটা কনসেপ্ট আসে। 1 মোলার আয়তন হচ্ছে 22.4 লিটার, তার মানে এটা কি? 22.4 লিটার হচ্ছে 1 মোল গ্যাসের আয়তন। এবারে প্রমাণ ঘনত্ব কি বলে? প্রমাণ ঘনত্ব বা স্ট্যান্ডার্ড ডেনসিটি বা অ্যাবসলিউট ডেনসিটির মানেটা হচ্ছে 1 লিটার যে কোনো গ্যাসের গ্রামে প্রকাশিত ভরকে। আবারও বলছি, প্রমাণ ঘনত্বটাকে আমি এখানে লিখে দিয়েছি। কোথায় গেল? দেখ কি বলেছে, এসটিপিতে, অর্থাৎ প্রমাণ উষ্ণতা এবং চাপে। এসটিপি কথার অর্থ কি? স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার, অর্থাৎ টেম্পারেচারটাকে ধরে নেওয়া হয় 0 ডিগ্রি সেন্টিগ্রেড এবং প্রেসারটাকে ধরে নেওয়া হয় 1 ATM। এটাকে তুমি 1 ATM বলতে পারো বা 760 মিলিমিটার এইচজি। এই চাপে
আর এই টেম্পারেচারে মানে প্রমাণ উষ্ণতা এবং চাপে 1 লিটার কোনো গ্যাসের ভরকে, গ্রামে প্রকাশিত ভরকে আমরা কি বলে থাকি? ওই গ্যাসের প্রমাণ ঘনত্ব বলে থাকি। अब ये क्या है? আমরা কি জানি? আমি যদি হাইড্রোজেন গ্যাসের প্রমাণ ঘনত্ব বার করতে চাই, দেখতে এভাবে লেখা যায় কিনা। হাইড্রোজেন গ্যাসের প্রমাণ ঘনত্ব আমি বার করতে চাইছি। প্রমাণ ঘনত্ব কত? কি করে বার করব? হাইড্রোজেন মানে হচ্ছে মোলার ভর 2 গ্রাম, রাইট? হাইড্রোজেন গ্যাসের মোলার ভর হচ্ছে 2 গ্রাম হয়। এটা মানে কি? মোলার ভর মানে 1 মোলের ভর। 1 মোলে কত লিটার গ্যাস থাকে? 22.4 লিটার। এটাকে আমি এভাবে সাজাতে পারি যে 22.4 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর 2 গ্রাম। লেখা যায় তো? নিশ্চয়ই লেখা যায়, না লিখলে পিটানি। আমি কার প্রমাণ ঘনত্ব মানে কত লিটারের? 1 লিটারের। তাহলে 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর কত হবে? 2/22.4। এটা করলে দেখবি 0.089 গ্রাম পার লিটার আসে। এইটাকে বলা হয় হাইড্রোজেন গ্যাসের প্রমাণ ঘনত্ব, যে ভ্যালুটা আমাকে মুখস্থ করতে হবে। ঠিক আছে? এইভাবে আমরা যে কোনো গ্যাসের প্রমাণ ঘনত্ব বার করতে পারবো। মোলার আয়তন মানে 22.4 লিটার, মোলার ভর মানে ওই 22.4 লিটারের ভর, আর প্রমাণ ঘনত্ব মানে 1 লিটার গ্যাসের গ্রামে প্রকাশিত ভর। মোলার ভর মানে 22.4 লিটারের ভর, আর প্রমাণ ঘনত্ব মানে 1 লিটারের গ্রামে প্রকাশিত ভর। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে এইভাবে কিন্তু আমরা যে কোনো গ্যাসের প্রমাণ ঘনত্ব বার করতে পারবো, বাট আমরা হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রে এটা ভ্যালুটা মনে রাখবো। আর প্রমাণ ঘনত্বের যে এককটা কত হয়? গ্রাম পার লিটার, কারণ 1 লিটারের ভর গ্রামে প্রকাশিত ভর, দ্যাট মিন্স গ্রাম পার লিটার হবে। কমন সেন্স, বোঝা গেছে? এটা হয়ে গেল প্রমাণ ঘনত্ব। দেখ লেখাই আছে, এটা ইউনিট হয় হচ্ছে গ্রাম পার লিটার। এটা ছাড়া আরেকটা জিনিস সম্পর্কে আমাদের জানতে হয়, সেটা হচ্ছে বাষ্প ঘনত্ব বা ভেপার ডেনসিটি। দেখ লেখা আছে ভেপার ডেনসিটি। এটা কি জিনিস? দেখ এখানে দেখ ডেনসিটি কথাটা যখন আছে, তাহলে কারোর একটা ঘনত্বকে, কোনো পদার্থের ঘনত্বকে অন্য কোনো পদার্থের সাপেক্ষে কম্পেয়ার করা হচ্ছে। যেরকম আমরা আপেক্ষিক পারমাণবিক ভরের ক্ষেত্রে কি দেখেছিলাম? কার্বনের সাপেক্ষে অন্য কোনো মৌলের ভরকে, অন্য কোনো পরমাণুর ভরকে মেজার করছি। আণবিক ভরের ক্ষেত্রে দেখেছি কার্বনের ভরের সাপেক্ষে অন্য কোনো অণুর ভরকে মেজার করছি, মানে কারোর সাপেক্ষে কাউকে তুলনা করা হচ্ছে। সিম্পল, একটা দিকে বাটখারা সাপেক্ষে আলুর ভরকে কি করা হচ্ছে? কম্পেয়ার করে তুলনা করা হচ্ছে। এখানেও বাষ্প ঘনত্বের ক্ষেত্রেও কম্পেয়ার করা হয়, যেখানে ফিক্সড রাখা হয় হচ্ছে হাইড্রোজেনের ঘনত্ব বা হাইড্রোজেনের ভরকে। কি বললাম? বাষ্প ঘনত্বের তাহলে ফর্মুলা কি এখানে লেখা আছে? কি দেখ এখানে লেখা আছে, বাট এটা এমন জায়গায় লেখা আছে যে নিচে দেখা যাচ্ছে না। ঠিক আছে, আমি পরের পেজে দেখাচ্ছি। বাষ্প ঘনত্ব কোনো একটা গ্যাসের বাষ্প ঘনত্ব, যেটাকে আমরা ক্যাপিটাল ডি দিয়ে রিপ্রেজেন্ট করি, এটার ফর্মুলা হচ্ছে নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় কোনো পদার্থের বা কোনো গ্যাসের, যে কোনো পদার্থ না লিখে কোনো গ্যাসের ভর বাই ওই চাপ ও উষ্ণতায় হাইড্রোজেন, ওই নির্দিষ্ট আয়তনটা লিখতে ভুলে গেছি না, আহা তারিকা করে মেরে দিতে হয়। কোন নির্দিষ্ট আয়তনে গ্যাসের ভর হওয়া উচিত ছিল। দুদূর এত কষ্ট করে একে তো হাত পাই না ওপরে। নির্দিষ্ট আয়তনের গ্যাসের ভর বাই ওই চাপ ও উষ্ণতায় ওই আয়তনের হাইড্রোজেন গ্যাসের ভর। কি বললাম, বোঝা গেছে? কোনো কোনো বইতে দেখবে এখানে ঘনত্বের তুলনা করাটাকেও বোঝাচ্ছে। দেখ একক আয়তনে পদার্থের ভরকে আমরা ঘনত্ব বলি। সুতরাং আমি যদি তুলনাটা ঘনত্বের করি তাহলেও যা আসে, ভরের তুলনা করলেও তাই আসে, কারণ আয়তনটা ফিক্সড আছে। কি বললাম? বাষ্প ঘনত্বের কোনো কোনো জায়গায় দেখবি ফর্মুলাটা এখানে কি আছে, ফর্মুলা এখানে ভর দিয়ে দিয়েছে, কোনো অসুবিধা নেই। কোনো কোনো দেখবে জায়গায় লেখা থাকে যে বাষ্প ঘনত্ব মানে হচ্ছে
নির্দিষ্ট আয়তনে গ্যাসের মানে কোনো একটা পদার্থের ঘনত্ব বাই হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব, কোনো চাপ নেই, একই ব্যাপার, কারণ ঘনত্ব মানে হচ্ছে একক আয়তনে পদার্থের ভর। তো আলটিমেটলি আমি যদি ওটাকে ডিফাইন করি তাহলে ফর্মুলাটা এভাবেও এসে দাঁড়ায় যে পদার্থের ভর মানে নির্দিষ্ট আয়তনে পদার্থের ভর বাই হাইড্রোজেন পদার্থের মানে হাইড্রোজেন গ্যাসের ভর। তো আলটিমেটলি ইকুয়েশন দুটো একই। তো ঘনত্ব মানে হচ্ছে ঘনত্বেরই তুলনা করা হচ্ছে এখানে আলটিমেটলি, সেটাকে ভরের রেসপেক্টে আমরা ফর্মুলা সাজাচ্ছি। তো কি বলা হচ্ছে, বলেছে একই তাপমাত্রা এবং চাপে, কারণ তাপমাত্রা আর চাপ যদি চেঞ্জ করা হয় তাহলে গ্যাসের ওই বা পদার্থটার আয়তন চেঞ্জ হয়ে যায়, কারণ আমরা জানি চাপের সাথে আয়তন রিলেটেড অ্যাকর্ডিং টু বয়েলস ল, চাপের তাপমাত্রার সাথে আয়তন রিলেটেড অ্যাকর্ডিং টু চার্লস ল। তো তাপমাত্রাকে এবং চাপকে আমাকে একদম ফিক্সড রাখতে হবে, তার দুটোকে ফিক্সড রেখে কোনো নির্দিষ্ট আয়তনে পদার্থের ভর এবং সেম আয়তনের হাইড্রোজেন গ্যাসের ভরের তুলনা করা হলে যে কোয়ান্টিটিটা পাওয়া যায় তাকে আমরা বাষ্প ঘনত্ব বলি, যার ফর্মুলা হচ্ছে গ্যাসের ভর বাই হাইড্রোজেন গ্যাসের ভর। এবার কোশ্চেন থাকে এই বাষ্প ঘনত্বের যে ফর্মুলাটা লিখলাম এর সাথে আণবিক ভরের রিলেশন বার করো। বাষ্প ঘনত্বের সাথে আণবিক ভরের সম্পর্ক কি, ভরের সম্পর্ক লেখো, ঠিক আছে। अब कैसे करेंगे, তো আমরা তো বাষ্প ঘনত্বের ফর্মুলাটা লিখে ফেলেছি, কোনো অসুবিধা নেই। এবার আমরা এটাকে দেখতে এভাবে লেখা যায় কিনা, আমি নির্দিষ্ট চাপ আর উষ্ণতাকে বারবার লিখছি না, একদম সিম্পল ভাবে আমি লিখে দিচ্ছি ডিরেক্টলি এসটিপিতে ভি আয়তন গ্যাসের ভর বাই ওই চাপ আর উষ্ণতায় বা এসটিপিতে ভি আয়তন হাইড্রোজেন গ্যাসের ভর লেখা যায় না কিনা বলতো। নির্দিষ্ট আয়তনটাকে আমি ভি ধরে নিলাম, আমি ভি আয়তন ধরে নিয়েছি, ঠিক আছে। এবার আমি অ্যাভোগাড্রোর যে সূত্র, যেটা আমরা একটু আগের দিন বলছি বিহেভিয়ার অফ গ্যাসে পড়েছি আগের অন্যান্য চ্যাপ্টারে, অ্যাভোগাড্রোর সূত্রানুসারে কি জানি, নির্দিষ্ট আয়তনে নির্দিষ্ট সংখ্যক অণু বর্তমান থাকে, সম আয়তন সকল গ্যাসে সমসংখ্যক অণু বর্তমান অ্যাকর্ডিং টু অ্যাভোগাড্রোস ল। তো আমি এই পরের লাইনটা এরকম লিখতে পারি কি, যে দুটোতেই তো আয়তন সেম, তাহলে অ্যাকর্ডিং টু অ্যাভোগাড্রোস ল এটাতেও যে মানে এই গ্যাসটাতে যে গ্যাসটা আননোন, যে গ্যাসটার আমি বাষ্প ঘনত্ব বা বার করতে চাইছি, যে গ্যাসটা আননোন, সেই গ্যাসটার মধ্যে যা অণু থাকবে হাইড্রোজেন গ্যাসের আয়তনটাও সেম, তাহলে তার মধ্যেও সেম অণু থাকবে। তো আমি ধরে নিচ্ছি n সংখ্যক গ্যাসের অণুর ভর বাই n সংখ্যক হাইড্রোজেন গ্যাসের অণুর ভর লেখা যায় কি, কি করে লিখলাম, এটা অ্যাকর্ডিং টু এটা এসছে হচ্ছে অ্যাভোগ্যাড্রোর সূত্র থেকে। কি বলা হয়েছিল সেখানে, বলা হয়েছে সম আয়তন সকল গ্যাসে সমসংখ্যক অণু বর্তমান, রাইট, একদমই রাইট না হলে আমি লিখেছি মানে রাইট, ঠিক আছে। তাহলে আমি ধরে নিচ্ছি বি আয়তনের মধ্যে এন সংখ্যক অণু বর্তমান, গ্যাসটার মধ্যে আবার এই হাইড্রোজেন গ্যাসটারও তো আয়তন ভি, তাহলে ওখানেও কিন্তু সেম সংখ্যক অণু থাকবে। তাহলে দুটোতেই সেম সংখ্যক অণু থাকলে এন পটাশ করে কেটে দেওয়া যায়, তাহলে কেটে দিলে আমি লিখতে পারি গ্যাস, এটা তো কেটে দিলে ও 1 থাকে, তাহলে লিখতে পারি গ্যাসের একটি অণুর ভর বাই হাইড্রোজেন গ্যাসের একটি অণুর ভর। দেখ লেখা যায় কিনা, n কেটে গেলে 1 পড়ে থাকে, তাহলে n সংখ্যক অণুর ভর, তার বদলে আমি যদি লিখি গ্যাসের একটা অণুর ভর, যেহেতু n কেটে গেছে আর নিচে nটা কেটে গেছে তাই একটা হাইড্রোজেন অণুর ভর, কোনো অসুবিধা নেই, লেখা যায়। এবার এটাকে একটু সাজিয়ে লিখবো, একটা গ্যাস হাইড্রোজেন গ্যাসের মধ্যে কটা পরমাণু থাকে, দুটো হাইড্রোজেনের পরমাণু থাকে, কারণ আমরা জানি হাইড্রোজেনের একটা অণুতে দুটো পরমাণু থাকে। তাহলে আমি পরের লাইনটা লিখতে পারি যে গ্যাসের একটি অণুর ভর ডিভাইডেড বাই 2 ইন্টু একটি হাইড্রোজেন পরমাণুর ভর
রিজন কি? কারণ হচ্ছে হাইড্রোজেনের একটি অণুতে দুটি পরমাণু থাকে, তাই তো? তাই জন্য আমি আরামসে এই একটা অণুর ভরের জায়গায় দুটো হাইড্রোজেন পরমাণুর ভর লিখতে পারি। এবার এই পুরো ইকুয়েশনটাকে একটু সাজিয়ে দেখতে লেখা যায় কিনা। সামনে কি চলে এসছে? এই জায়গাটা একটা 1/2 চলে এসছে, তাহলে আমি লিখবো যে ডি ইকুয়াল টু 1/2 ইন্টু, এই পুরোটাকে লিখছি, হ্যাঁ, গ্যাসের একটি অণুর ভর বাই একটি হাইড্রোজেন পরমাণুর ভর। এই যে ব্র্যাকেটের ভেতরে টার্মটা তোরা দেখতে পাচ্ছিস, কিছু মনে পড়ছে? এটা কার ফর্মুলা? এটা জানিস আণবিক ভরের ফর্মুলা। দেখ আমি হাইড্রোজেন স্কেলে যে আণবিক ভরের ফর্মুলাটা লিখেছিলাম, इसको देखो 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 না গাইস, দেখো না ये क्या है। দেখো কি বলেছে, মৌলের একটা অণুর ভর বা বাই হাইড্রোজেনের একটা পরমাণুর ভর। এটা কার ফর্মুলা? এটা হচ্ছে আণবিক গুরুত্ব বা আণবিক ভরের ফর্মুলা। दैट मींस ये जो फॉर्मूला आया है मेरे ब्रैकेट के अंदर वो है আণবিক গুরুত্ব का फॉर्मूला। বাবা আমি সাংঘাতিক হিন্দি বললাম একটা, যাই হোক সেটা বড় কথা নয়। তাহলে এটাকে আমি লিখতে পারি, সুতরাং ডি ইকুয়ালস টু 1/2 ইন্টু গ্যাসের আণবিক গুরুত্ব, গ্যাস কা আণবিক গুরুত্ব, আণবিক গুরুত্ব বা আণবিক ভর। আণবিক গুরুত্বকে এম দিয়ে ডিনোট করা হয়, তাহলে এটাই হচ্ছে আমাদের মেনলি ফর্মুলাটা আসলো। তাহলে এই ফর্মুলাটাকে এত সুন্দর করে লেখা যায় কি, যে ডি ইকুয়ালস টু m/2 অথবা m ইকুয়ালস টু 2d। এটাই হচ্ছে আণবিক ভরের সাথে বাষ্প ঘনত্বের মধ্যেকার ফর্মুলা। এই যে রিলেশনটা আমি হুড় করে করে গেলাম, এটাকে হুড় করে প্র্যাকটিস করবে। কি বললাম? ক্লিয়ার? তাহলে এটা হয়ে গেল আমাদের রিলেশন। এটা ছাড়া এখানে দেখো আমি রিলেশনটাকে একদম সুন্দর করে বড় বড় করে লিখে দিয়েছি, ঠিক আছে? এখানে প্রমাণটাও করা আছে, তোমরা যদি দেখতে চাও একই জিনিস এখানে ডিফাইন করে সুন্দর করে দেখতে ভালো লাগছে, এটা করা আছে। এবারে তোকে জানতে চাই যে বাষ্প ঘনত্বের সাথে প্রমাণ ঘনত্বের সম্পর্ক কি। কোশ্চেনটা কি? বাষ্প ঘনত্বের সাথে প্রমাণ ঘনত্বের সম্পর্ক, শুধুই সম্পর্ক। কেমিস্ট্রি মানেই হচ্ছে সম্পর্ক। জীবনে নিজেদের সম্পর্ক হোক না হোক, ঠিক আছে, নিজেদের রিলেশন টিকবে কি টিকবে না সেটা কোনো আমাদের মাথা ব্যথা নেই। এদের মধ্যে সম্পর্ক আমাদের টিকাতে হবে, এদের মধ্যে সম্পর্ক প্রমাণ করতে হবে। নিজেদের সম্পর্ক ভার্মে যাক, ঠিক আছে, এই কেমিস্ট্রির প্রত্যেকটা রিলেশন আমাদের কিন্তু প্রুফ করতে জানতে হবে, নাহলে কিন্তু পরীক্ষায় নাম্বার পাওয়া যাবে না। সেই নাম্বার না পাওয়া গেলে চাকরি পাওয়া যাবে না, চাকরি না পাওয়া গেলে এমনি সম্পর্ক থাকবে না। তো তাই জন্য এদের সম্পর্ক জানা হলেই কিন্তু নিজেদের সম্পর্ক তৈরি হবে। কি বললাম বোঝা গেছে তো? মাথায় রাখবে এই জ্ঞানের বাণীটা। তো যাই হোক সেসব বড় কথা নয়। তো এবার আমরা প্রমাণ করব। দন্ত বিকশিত করবে না। কি বলবো? প্রমাণ বাষ্প ঘনত্বের আমরা নরমাল ফর্মুলা কি জানি, যে প্রমাণ চাপ ও উষ্ণতায় বা নির্দিষ্ট চাপ ও উষ্ণতায়, বারবার একই কথা আমি লিখবো না, চাপ ও উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের বা ভি আয়তন, ডিরেক্ট ভি লিখছি, হ্যাঁ, ভি আয়তন গ্যাসের ভর বাই একই রিডিং ভি আয়তন সেম আয়তনের হাইড্রোজেন গ্যাসের ভর। এই ওপর নিচে ভি আছে, পটপট করে কেটে দেওয়া যায় আরামসে, এক চলে আসে। তাহলে আমি কি লিখতে পারি? নেক্সট লাইন লিখা যায় ডি ইকুয়াল টু এস টিপি তে কি লেখা যায়? 1 লিটার। ভি এর জায়গায় আমি 1 লিটার ধরছি, ঠিক আছে, কেটে দেওয়া যায়, বা ভি কে তুমি 1 লিটার ধরতে পারো। তুমি যদি না কেটে, কাটাটা খুব বাজে দেখাচ্ছে, না কেটে যদি ভি এর জায়গায় তুমি 1 লিটার ধরো তাহলে তো কোনো অসুবিধা তো নেই। তো 1 লিটার গ্যাসের ভর বাই এস টিপি তে 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর। अब बताओ প্রমাণ ঘনত্বের ফর্মুলাটা আমরা কি পড়েছিলাম বা ডেফিনিশন আমরা কি পড়েছি? 1 লিটার যে কোনো গ্যাসের গ্রামে প্রকাশিত ভরকে আমরা প্রমাণ ঘনত্ব বলবো। আচ্ছা
1 লিটার গ্যাসের ভরকে, এই যে উপরের পোর্শনটা আমাদের প্রমাণ ঘনত্ব চলে এসছে তো, আর নিচেরটা হচ্ছে হাইড্রোজেনের প্রমাণ ঘনত্ব। তো আমি লিখতে পারি পরের লাইনে যে ডি ইকুয়াল টু, অ্যারোগুলো কে দেবে, হ্যাঁ, ওপরে লেখা যায় যে গ্যাসটির বা গ্যাসের প্রমাণ ঘনত্ব বাই হাইড্রোজেন গ্যাসের प्रमाण घनत्व। अब बताओ, अब ये करके दिखाओ जी, हाइड्रोजन गैस प्रमाण घनत्व की है 0.089, सो डिवाइडेड बाय 0.089, ওপরে যেটা আছে সেটা থাকলো গ্যাসের প্রমাণ एब्सोल्यूट डेंसिटी घनत्व। अब ये करके दिखाओ जी, प्रमाण घनत्व इक्वल्स टू डी इंटू 0.089, ये जो फॉर्मूला आया है यही है रिलेशन। তাহলে আমরা এদের মধ্যে কিন্তু সম্পর্ক স্থাপন করে দিতে পারলাম। अब हो गया। তাহলে আমাদের কেমিস্ট্রির এই যে রিলেশনস গুলো কিন্তু খুব ভালো করে পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে, না হলে কিন্তু প্রমাণ করা যাবে না। হাতে লিখে লিখে প্র্যাকটিস করবে, ঠিক আছে? তাহলে আমরা হয়ে গেল, এটা আমাদের রিলেশন স্থাপন হয়ে গেল, বাষ্প ঘনত্বের সাথে আণবিক ভরের রিলেশন স্থাপন হয়ে গেছে, সব হয়ে গেছে। আপ চলো অঙ্ক করতে হবে। আচ্ছা, এখানে আমাদের প্রমাণ ঘনত্ব আর বাষ্প ঘনত্বের মানে কিন্তু মানে একটা পার্থক্য জানতে চায়। মনে রাখবে, একটা তো ডেফিনেশন দিয়ে দেবে, এটা হচ্ছে 1 লিটার গ্যাসের ভর, আর বাষ্প ঘনত্ব মানে হচ্ছে তোমার হাইড্রোজেনের সাপেক্ষে, হাইড্রোজেনের ভরের সাপেক্ষে কোনো নির্দিষ্ট আয়তনের বা নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় ওই আয়তনের কোনো গ্যাসের ভরকে তুলনা করা হলে তাকে আমরা বাষ্প ঘনত্ব বলি। বাষ্প ঘনত্ব হচ্ছে একটা এককবিহীন রাশি, মাথায় রাখবে। বাষ্প দেখো লেখাই আছে এখানে, এটা হচ্ছে একটা এককবিহীন রাশি, কারণ এটা সমজাতীয় রাশির অনুপাত। আর প্রমাণ ঘনত্বের কিন্তু একক আছে গ্রাম পার লিটার, ঠিক আছে? আর প্রমাণ ঘনত্ব সবসময় এসটিপিতে মাপা হয়, আর বাষ্প ঘনত্ব যে কোনো তাপমাত্রা এবং চাপে মাপা যেতে পারে, বাট যাতে হাইড্রোজেন আর ওই পদার্থটার চাপ ও উষ্ণতা একই হয় সেদিকে আমাদের মাথায় রাখতে হবে। এটা হচ্ছে পার্থক্যটা। ওকে, এবারে আমাদের আসল যে ফর্মুলা বেসড বা রিয়াকশন বেসড যে অঙ্কগুলো আছে, সেই অঙ্কগুলো করাটাই হচ্ছে মেন কাজ, কারণ অঙ্কগুলোই হচ্ছে আমাদের পরীক্ষায় আসে, ওটাই হচ্ছে আমাদের প্র্যাকটিস করতে হবে। তো আমাদের দু রকমের অঙ্ক আসতে পারে। এক হচ্ছে অনুসংখ্যা নির্ণয়ের অঙ্ক, মানে মোলার আয়তন নির্ণয়ের অঙ্ক, অনুসংখ্যা নির্ণয়ের অঙ্ক, আর ভর নির্ণয়ের অঙ্ক, এই টাইপের অঙ্ক আসে। তো চলো আমরা প্র্যাকটিস করি। প্রথম কোশ্চেন দেখো কি দেওয়া হয়েছে। দেখো তোমাদের এখানে তো এটা তো রেকর্ডেড ক্লাস, এখানে আমি কিন্তু এমসিকিউর কোশ্চেন আনিনি। এরপরে যখন লাইভ ক্লাস হবে, তো লাইভ ক্লাসে আমরা এটা মানে এই নর্মাল অঙ্ক ছাড়াও এমসিকিউর অঙ্ক, ছোট কোশ্চেন, ভিএসএ কিউ, এগুলো আমরা প্র্যাকটিস করবো, ভালো লাগবে সেখানে। বাট এখানে আমরা বেশ কিছু কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করিয়ে দিই, না হলে শুধুমাত্র থিওরি পড়লে কিছুটা যদি অঙ্ক না করানো থাকে তাহলে তোমরা নাও বুঝতে পারো। তাই জন্য আমি কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করে দিচ্ছি, টাইপগুলো বুঝে যাবে। তারপর আমি যখন লাইভ ক্লাস নেব সেখানে তোমরা নিজেরা করে আমাকে দেখাবে। কি বলেছে দেখো, 4 গ্রাম NaOH প্রশমিত করতে মানে নিউট্রাল করতে H2SO4 কত লাগে? চলো দেখে নি। NaOH H2SO4 কি হয় রে বিক্রিয়া? অ্যাসিড অ্যান্ড বেস, জল আর লবণ উৎপন্ন হবে Na2SO4 প্লাস H2O। প্রথমে হচ্ছে কাজই আমাদের সবার আগে বিক্রিয়াগুলোকে ঝটপট করে লিখে ফেলা। এবার সেকেন্ড কাজ কি বলেছিলাম? ব্যালেন্সিং করা। দেখ তো ব্যালেন্স আছে নাকি? ব্যালেন্সটা নেই, সোডিয়াম দুটো, সোডিয়াম একটা, এদিকে আমাকে 2 আনতে হবে। সোডিয়াম দুটো হয়ে গেল, SO4 একটা, SO4 একটা। হাইড্রোজেন দেখ এখানে দুটো, এখানে দুটো, তাহলে এখানে হাইড্রোজেন দুটো করার জন্য এখানে সামনে 2 আনতে হবে। এবার দেখ ব্যালেন্সড হয়ে গেছে, ডান। এবারে কোশ্চেনটা পড়ে দেখবো কোনটা কোনটা নিয়ে কাজ করতে বলেছে। দেখ এখানে NaOH নিয়ে কাজ করতে বলেছে, আর এখানে কত গ্রাম H2SO4 নিয়ে কাজ করতে বলেছে। যে দুটো নিয়ে কাজ করতে বলেছে সবার মাথায় একটা করে রাইট চিহ্ন দিয়ে দেবো। সবার ক্ষেত্রে দেখ দুটোর ক্ষেত্রে ভর নির্ণয় করার কেস আছে, কত গ্রাম আর এদিকেও ভর আছে। তো সবার আগে দুটোর ভর বার করব। তো কি করে বার করব? সামনে তো 2 লিখে দেবো যেরকম আছে, এটা মানে হচ্ছে 2 মোল, রাইট? সামনে 2 থাকা মানে 2 মোল আছে। 2 লিখার পর সোডিয়ামের হচ্ছে কত? 23 এখানে লেখা আছে, বাট অনেক কোনো জায়গায় কিন্তু লেখা থাকে না, ফলে মুখস্থ করতে হয়। অক্সিজেনের 16, হাইড্রোজেনের 1 হলে কত হয়? 16 একে 17, 7 বার 8 9 10 40 মানে 80, এটা হচ্ছে 80 গ্রাম। আর H2SO4 এর হচ্ছে, আমি যদি অন্য কালি দিয়ে করি, 2 into 1 plus 32 plus 4 into 16 equals to 98 গ্রাম।
ওকে, আচ্ছা, হাইড্রোজেনের দুটো হাইড্রোজেন দুটো আছে, আর এক একটার ভর 1 করে, সালফারের 32, অক্সিজেনের হচ্ছে 4 × 16, 4টে আছে। এবার আমি সিম্পল কিচ্ছু ফর্মুলা না, সিম্পল ঐকিক নিয়ম ক্লাস 5 এ শেখা ইউনিটারি প্রসেসের মাধ্যমে করব। কিভাবে করব দেখো, 80 গ্রাম NaOH কে প্রশমিত করতে 98 গ্রাম H2SO4 প্রয়োজন। লিখো, 80 গ্রাম NaOH কে প্রশমিত করতে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড প্রয়োজন। তাহলে 4 গ্রামের জন্য কত? 1 গ্রাম NaOH কে প্রশমিত করতে কত লাগবে? 98/80। আর 4 গ্রাম NaOH কে প্রশমিত করতে 98 × 4/80, আর 4 দুগুণে 8, 20, 2 দিয়ে কাটো 49, এদিকে 10, 4.9 গ্রাম হচ্ছে অ্যান্সার। ডান, করতে পারবে। এবার অঙ্কগুলো কিন্তু নিজেদের করতে হবে। আমি এরপরে বিভিন্ন অঙ্ক করাবো, তোমাদের ভিডিওটাকে পজ করে করে কিন্তু অঙ্ক করে নিতে হবে। দেখো এবার, দেখো এই অঙ্কটা ভালো করে দেখে নাও, ভিডিও পজ করে নাও, নিজে করার ট্রাই করো, দেন আমি তো করাবোই, ঠিক আছে? 1 2 3 4 5, ডান। এবার আমি করাই। 400 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের থেকে কত আয়তনের কার্বন ডাই অক্সাইড পাওয়া যাবে? দেখ, আমি বলেছি আয়তন বার করতে হতে পারে, ভর বার করতে হতে পারে। তো এখানে প্রথমে তো বিক্রিয়া দেখতে হবে। ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে ক্যালসিয়াম অক্সাইড আর CO2 পাওয়া যায়। বিক্রিয়াটা অলরেডি ব্যালেন্সড আছে। দেখ, এটা গ্রামে আছে, আমাকে বার করতে দিয়েছে আয়তনে। কোনটা নিয়ে কাজ করতে? এটা আর এটা। এটার গ্রামে ভর, ক্যালসিয়ামের 40, 12, 3 × 16, 100 গ্রাম। আর কার্বন ডাই অক্সাইড এখানে কত মোল আছে বলতো? 1 মোল। 1 মোল মানে 22.4 লিটার, ঠিক আছে? আয়তন মানে যেখানে আয়তন বার করতে হবে সেখানে আয়তন লিখবো, যেখানে ভর হবে সেখানে ভর লিখবো, যেটা বার করতে দিয়েছে কোশ্চেনটা পড়ে সবার আগে সেই রকম লিখতে হবে। কি লিখবো তাহলে? 100 গ্রাম থেকে যদি এত লিটারের কার্বন ডাই অক্সাইড পাওয়া যায়, 100 গ্রাম CaCO3 থেকে কত লিটার? 22.4 লিটার CO2 পাই। তোমরা না ভালো ভাষায় লিখবে, আমি একদম পাতি বাংলা ভাষায় ল্যাবা ভাষায় লিখছি, তোমরা কিন্তু ভালো ভাষায় লিখবে। হ্যাঁ, যে 100 গ্রাম CaCO3 থেকে 22.4 লিটার আয়তনের CO2 গ্যাস উৎপন্ন হয়। এইটা হচ্ছে টোটাল একটা ভালো ভদ্র ভাষা। মনে রাখবে, পরীক্ষার হলে কিন্তু ভদ্রতা অনেকটা নাম্বার এনে দেয়, ঠিক আছে? তো পরীক্ষার হলেও যেরকম ভদ্রতা মেনটেন করতে হয়, খাতার মধ্যেও সেরকম ভদ্রতা মেনটেন করতে হয়। তো সেখানে ভাষার, আমি এখানে যাই লিখি না কেন তোমরা যেন ভালো ভাষায় লেখো। তো তারপরে কি করবো তাহলে? 400 গ্রাম CaCO3 থেকে 22.4 × 400/100, কুট কুট কেটে দাও। আর ইউজ করো আমার মতো একটা করে মেশিন। না, একদমই না, তোমরা হাতে করবে। আমি এখানে তাড়াতাড়ি করার জন্য ঝটর পটর করে 22.4 কে 4 দিয়ে গুণ করে দিই, 89.6 লিটার অ্যান্সার আসছে। এটাই হবে অ্যান্সার। তাহলে ডান, বুঝা গিয়াছে। চলো নেক্সট। ক্লিয়ার তো? ওকে, নেক্সট কি বলেছে দেখো, কোশ্চেন দেখে নাও এবং নিজে ট্রাই করার চেষ্টা করো। নিজে ট্রাই করার জন্য 1 2 3 4 5 পজ করে ট্রাই করার পর আমার অ্যান্সারটা দেখবে। এত গ্রাম ক্যালসিয়াম, একই বিক্রিয়া, CaCO3 উত্তপ্ত করছে, ক্যালসিয়াম অক্সাইড আর CO2 পাওয়া গেছে। এবার দেখো বলেছে তীব্রভাবে উত্তপ্ত করার ফলে কি পরিমাণ ভর হ্রাস হবে। ভরের হ্রাস মানে কি? এখানে দেখ, ক্যালসিয়াম কার্বনেটটা অ্যাজ আ সলিড সাবস্টেন্স, এটাও একটা সলিড, এটাও একটা সলিড, এটা কিন্তু একটা গ্যাস। তো গ্যাসটা কি হয়ে যায়? ওপরে চলে যায়। তাহলে ওজন হ্রাসের জন্য দায়ী হচ্ছে গ্যাসিয়াস সাবস্টেন্স গুলো। এইটাই হচ্ছে আমাদের ওজন হ্রাসের জন্য দায়ী। সো আমি এটা নিয়ে কাজ করব আর এটা নিয়ে কাজ করব। তো চলো কাজ করি। এটার তো ভর 100 গ্রাম বার করেছি। এটার কি পরিমাণ বলেছে, মানে কত ভর, কত ভরের, এটার কত হয়? 44 গ্রাম। তাহলে আমি কি লিখতে পারি? 100 গ্রাম CaCO3 কে উত্তপ্ত করলে 44 গ্রাম
ভর হ্রাস পায়। তো কত গ্রাম? 9.5 গ্রাম। ডিডিং 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 ডিং ডিডিং 9.5 बाई पॉइंट तुलले नीचे 10। अब हम करेंगे कैलकू करब 9.5 डिवाइडेड बाई 100 4.18 ग्राम। ठीक है, डन। বুঝছো? নেক্সট অঙ্ক দেখ, আমি বেশ কয়েকটা অঙ্ক আমি প্র্যাকটিস করিয়ে দিচ্ছি তোদেরকে, এরপরে নিজেরা এক্সারসাইজ থেকে বিভিন্ন অঙ্ক প্র্যাকটিস করবে, আদারওয়াইজ আমি তো আবার লাইভ ক্লাসে অঙ্ক প্র্যাকটিস করাবো। ম্যাগনেসিয়াম অতিরিক্ত অক্সিজেনে তীব্রভাবে উত্তপ্ত করলে কত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়? ম্যাগনেসিয়ামকে উত্তপ্ত করলো মানে কি বলতো? দহন করেছে। কার সাপেক্ষে? অক্সিজেনের সাপেক্ষে। কি করেছে? ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়। ব্যালেন্স তো নেই, তাই ব্যালেন্স করে দিয়েছি। ডান। এবারে দেখো কোনটা নিয়ে কাজ করতে বলেছে? ম্যাগনেসিয়াম নিয়ে কাজ করতে বলেছে। আর ম্যাগনেসিয়াম অক্সাইড কত উৎপন্ন হয়? দুটোই ভর। তাহলে ম্যাগনেসিয়াম, এবার দেখতে পাচ্ছিস এগুলো কিন্তু ভর দেওয়া নেই, তো মুখস্থ করতে হয়। ম্যাগনেসিয়ামের ভর হচ্ছে 24, মানে 48 গ্রাম, 2 মোল আছে তাই। আর ব্যালেন্সিংটা না হলে কিন্তু ভরের সংরক্ষণ সূত্র ভ্যালিড হবে না, ঠিক আছে? তাই ব্যালেন্সিং করা জরুরি। আর দিকে 2 × 24 + 16, তাহলে কত হয়? 80। তাহলে আমি লিখতে পারবো কি যে কোনটা থেকে কোনটা বার করতে দিয়েছে? 48 গ্রাম ম্যাগনেসিয়ামের দহনে উৎপন্ন হয় 80 গ্রাম এত ম্যাগনেসিয়াম অক্সাইড, তাহলে এত গ্রামের দহনে কত উৎপন্ন হবে? 48 গ্রাম ম্যাগনেসিয়ামের দহনে 80 গ্রাম MgO উৎপন্ন হয়। আর কত গ্রাম? 4.8 গ্রাম। 80 × 4.8 বাই 48 পয়েন্ট তুললে নিচে 0, কুটুস 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 8 গ্রাম উৎপন্ন হবে। ডান। পেরেছো অঙ্কগুলো? চলো, খুবই সহজ অঙ্ক, একদম কোনো চাপই নাই এই সমস্ত অঙ্কে। দেখো কি বলেছে, এত গ্রাম মার্কিউরিক অক্সাইডকে উত্তপ্ত করলে যে পরিমাণ অক্সিজেন পাওয়া যাবে, সেই পরিমাণ অক্সিজেন পেতে কি পরিমাণ পটাশিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করতে হবে? দুটো পার্ট আছে অঙ্কে, প্রথমে মার্কিউরিক অক্সাইডের ক্ষেত্রে, তারপর হচ্ছে পটাশিয়াম ক্লোরেটের ক্ষেত্রে। তো দুটো পার্ট যখন, HgO কে উত্তপ্ত করলে Hg প্লাস অক্সিজেন পাওয়া যায়, এটা তো বলে দিয়েছে। ব্যালেন্স নেই, ব্যালেন্স করে দাও, ঠিক আছে? এই বলেছে এই বিক্রিয়াতে যে পরিমাণ অক্সিজেন পাওয়া যায় সেই পরিমাণ অক্সিজেন, আগে তো কত পরিমাণ অক্সিজেন পাওয়া যায় বার করি, তারপরে তো পরের পার্ট। এটা নিয়ে কাজ করব আর এটা নিয়ে কাজ করব। তো 2 × এইখানে মশা মাছি চলে এসছে, কি ব্যাপার রে, ভাগার হলো কেন কি করে? মানে কি বলতো, অঙ্কগুলোকে মশা মাছিটাও সহ্য করতে পারছে না, আমাকে এসে তিতো বিরক্ত করছে। যাই হোক, 200 + 16 মানে 216, দ্যাট মিনস হচ্ছে 432, তাই তো? আর এখানে তো অক্সিজেন হচ্ছে 2 × 16 মানে 32 গ্রাম। আমি কি বলতে পারি? 432 গ্রাম HgO কে উত্তপ্ত করলে 32 গ্রাম অক্সিজেন পাওয়া যায়, তাহলে 200 গ্রামকে উত্তপ্ত করলে পাওয়া যাবে কত? দেখে নাও। HgO কে উত্তপ্ত করলে 32 গ্রাম অক্সিজেন পাই। তো 200 গ্রাম উত্তপ্ত করলে 32 × 200 বাই 432, দেখাও। 32 × হেই বাবা, কি আশ্চর্য, হচ্ছে না কেন? হ্যাং করে গেছে না, ঠিক আছে। ডিভাইডেড বাই 432, এরকম একটা অদ্ভুত ফ্র্যাকশনাল নাম্বার আসছে। ঠিক করেছি তো? যে পরিমাণ অক্সিজেন পাওয়া যায় সেই পরিমাণ অক্সিজেন পেতে তো 200ই হলো, 200 × 432, ঠিক আছে, কিছু করার নেই। 32 × 200 ডিভাইডেড বাই 432, 14.81 এত গ্রাম আসছে। এবার বলেছে এই পরিমাণ অক্সিজেন পেতে হলে, এই পরিমাণ মানে 14.81, কত গ্রাম KClO3
KClO3 কে উত্তপ্ত করলে KCl প্লাস অক্সিজেন পাওয়া যায়। এটা হচ্ছে অক্সিজেন প্রোডাকশনের বিক্রিয়া, ঠিক আছে, ল্যাবরেটরিতে এই প্রসেসে করা হয়। ব্যালেন্স নেই 2KCl আর 3O2। এটাকে এবার কোনটা কোনটা নিয়ে কাজ করব, এটা আর এটা, কারণ কি পরিমাণ উত্তপ্ত করলে এই পরিমাণ অক্সিজেনকে পাওয়া যাবে, তাহলে এটা অক্সিজেন নিয়ে কাজ করতে হবে। তো এটার দেখো ভর, পটাশিয়ামের হচ্ছে কত 39, ক্লোরিনের হচ্ছে 35.5 আর 3 × 16, তো এটা করলে 245 আছে, আমাদের মুখস্থ আছে। আর এটা হচ্ছে আমাদের 3 × 2 × 16, দ্যাট মিনস 96 গ্রাম, ঠিক আছে। তাহলে আমরা যদি লিখি যে 96 গ্রাম অক্সিজেন পাই এত গ্রাম থেকে, 96 গ্রাম অক্সিজেন পাই 245 গ্রাম KClO3 থেকে, তাহলে কত গ্রাম, এই যে 14.81 গ্রাম অক্সিজেন পেতে হলে 245 × 14.81 বাই 96 গ্রাম KClO3 লাগবে। তো আমাকে করে দেখতে হবে কত, 245 × 14.81 ডিভাইডেড বাই 96, 37.79 এত গ্রাম KClO3 প্রয়োজন। এটা খুব অকওয়ার্ড একটা নাম্বার এসছে, কিছু করার নেই। আমার মনে হয় না আমি কোথাও ক্যালকুলেশন ভুল করেছি, যদি করে থাকে আমি জানি না, বাট প্রসেসটা হচ্ছে এটা, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনে যাব। কি বললাম বোঝা গেছে আশা করি, আর কোনো অসুবিধা হবে না। নেক্সট হচ্ছে এই অঙ্কটা। কি বলেছে দেখো, কত গ্রাম চক, চক মানে ক্যালসিয়াম কার্বনেট, ঠিক আছে, HCl এর বিক্রিয়ায় এত গ্রাম CO2 উৎপন্ন হবে। তার মানে কি উৎপন্ন হয় জানো, ক্যালসিয়াম ক্লোরাইড, কার্বন ডাই অক্সাইড আর জল উৎপন্ন হয়। সবার আগে তো দেখো ব্যালেন্স তো নেই, ব্যালেন্স করে দিলাম। এবার দেখো কোনটা নিয়ে কাজ করতে বলেছে, কত চক নিয়ে কাজ করতে বলেছে আর CO2 নিয়ে কাজ করতে বলেছে। চকের ভর জানতে চেয়েছে, তাহলে এটা তো ক্যালসিয়াম কার্বনেট আমাদের জানা আছে 100, আর এটা দেখো কত মোল আছে 22.4 লিটার, কারণ 1 মোল তাই লিটার হচ্ছে 22, যেহেতু এখানে আয়তন দিতে বলেছে না। তা আমাকে বলেছে যে STP তে এত লিটার CO2 পেতে গেলে কি হতে হবে, আমি লিখবো তাহলে কি, যে 22.4 লিটার CO2 পাই 100 গ্রাম CaCO3 থেকে, তাহলে 5.6 লিটার CO2 পাবো 100 × 5.6 বাই 22.4, তো করলে কত হয় দেখি, 22.4 ডিভাইডেড বাই 5.6 4 আসে, আর 100 ডিভাইডেড বাই 4 করলে, এটাও আমাকে ক্যালকুলেটর করতে হচ্ছে, কি করুন দুর্দশা, ভুলে গেছিলাম। যাই হোক, ঠিক আছে, 25 গ্রাম আমার CaCO3 এর প্রয়োজন হবে। নেক্সট অঙ্ক আছে, এই অঙ্কটা আমি দেবো হচ্ছে, কোথায় গেল রে বাবা, নেক্সট অঙ্ক কি বলেছে দেখো, যে এত গ্রাম ফেরাস সালফাইডের সাথে H2SO4 এর বিক্রিয়ায় কি প্রমাণ উষ্ণতা আর চাপে কত লিটার H2S পাওয়া যাবে। ফেরাস সালফাইডের সাথে হাইড্রোজেন সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় ফেরাস সালফেট উৎপন্ন হয় আর হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন হয়। এটা আমাদের হাইড্রোজেন সালফাইড গ্যাসের উৎপাদনের বিক্রিয়া, ক্রিপ যন্ত্রের সাহায্যে এটা করা যেতে পারে। তাহলে এখানে দেখ কোনটা নিয়ে কাজ করতে বলেছে, ফেরাস সালফাইড নিয়ে আর হাইড্রোজেন সালফাইড নিয়ে। তো এটার তো ভর বার করতে হবে, আয়রনের হচ্ছে 56 প্লাস 32 করলে হয় 88 গ্রাম, আর এটার কি বার করতে দিয়েছে, কত লিটার, এটা তো এক মোল আছে, 1 মোল মানে কত লিটার আছে এখানে, 22.4 লিটার উৎপন্ন হচ্ছে। তো আমি বলতে পারি যে 88 গ্রাম FeS থেকে H2S পাই 22.4 লিটারের, আর 8.8 গ্রাম থেকে পাবো 22.4 × 8.8 বাই 88, কাটলে আসে 2.24 লিটার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। আমি একটু স্পিডে অঙ্ক করছি, তাহলে আমি বেশ কয়েকটা অঙ্ক তোমাদের করাতে পারবো, ঠিক আছে। এরপরের কোশ্চেন আসছে এইটা, 21 গ্রাম লোহিত তপ্ত আয়রনের উপর দিয়ে স্টিম চালনা করলে লোহিত তপ্ত আয়রন উপর দিয়ে স্টিম মানে জল, কি উৎপন্ন হয় জানো, ফেরাসোফেরিক অক্সাইড Fe3O4 এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। ব্যালেন্সিং তো নেই, ব্যালেন্সিং করার জন্য 3Fe লিখলাম, আর এখানে 4H2O হবে, আর এখানটা হবে 4। দেখি অক্সিজেন 4টে, অক্সিজেন 4টে, হাইড্রোজেন 4 দুগুণে 8টা, 4 দুগুণে 8টা, ঠিক আছে, ব্যালেন্স হয়ে গেছে। এবার কোনটা নিয়ে কাজ করব, লোহা নিয়ে কাজ করব, 21 গ্রাম লোহা। স্টিম চালনা করলে কি পরিমাণ হাইড্রোজেন গ্যাস পাওয়া যায়, হাইড্রোজেন গ্যাস নিয়ে কাজ করব। তাহলে ফার্স্টে 3 × লোহা হচ্ছে 56, তাহলে হচ্ছে 3 × 6 18 × 8
পায়ে থাকে 1, 5 3 15 16, 168। আর এদিকে হচ্ছে 4 দুগুণে একেবারেই আমি 8 করে দিলাম, 8 গ্রাম। তাহলে 168 গ্রাম থেকে 168 গ্রাম লোহা থেকে 8 গ্রাম হাইড্রোজেন পাই। তাহলে 21 গ্রাম লোহা থেকে 8 ইন্টু 21/168, 8 দিয়ে কেটে যাবে এটা, 8 এটা কাটলে হবে হচ্ছে 1 গ্রাম। ঠিক আছে, এখানে শেষ হয়ে যায়নি, কোশ্চেনে বলেছে এর আয়তনটাও কত। দেখ কত আয়তন উৎপন্ন হচ্ছে আমি যদি দেখি এখানটায়, দেখ কত আয়তন, 4 মোল। ঠিক আছে, তো একদম এইভাবে এখান থেকেও অ্যান্সার করা যায় বা এখান থেকেও করা যায়, যে 168 গ্রাম আয়রন থেকে আমরা 4 ইন্টু 22.4 লিটার এইচ পাই, হাইড্রোজেনকে পাই। তাহলে 21 গ্রাম থেকে পাবো 4 ইন্টু 22.4 ইন্টু 21/168, কাটলে 8 আসবে, 8 2 দিয়ে 11.2 লিটার। এইভাবেও করা যায়, অথবা 1 গ্রাম হাইড্রোজেন মানে কত লিটার সেটা কিন্তু আমরা ওইভাবেও নর্মাল 11.2 লিটার এভাবেও করতে পারি। ঠিক আছে, এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা বেশ ভালো কোশ্চেন। এনটিপিতে এত লিটার গ্যাসের ভর যদি এত গ্রাম হয়, আণবিক ভর, বাষ্প ঘনত্ব আর প্রমাণ ঘনত্ব বার করতে বলেছে। আচ্ছা, আণবিক ভর মানে কি বলতো? মোলার ভর। ঠিক আছে, আণবিক ভর কথাটার অর্থ কি? মোলার ভর মানে 1 মোলের ভর। ঠিক আছে, 1 মোলের ভর মানে 22.4 লিটারের ভর। তো আমি লিখতে পারি 2.24 লিটার এর ভর 3.17 গ্রাম। তাহলে 22.4 লিটার বা মোলার ভর কত হবে? 3.17 ইন্টু 22.4 বাই 2.24, কাটলে কত আসে? এটা তুললে নিচে 10, ওপরে 100 কাটো, তাহলে আসবে হচ্ছে 31.7 গ্রাম। এটা হচ্ছে আমাদের মোলার ভর বা আণবিক ভর আসলো। এবার এখান থেকে প্রমাণ ঘনত্ব আর বাষ্প ঘনত্ব কি করে বার করব? এটাকে আণবিক ভরকে কি দিয়ে লেখে? এম দিয়ে, 31.7 গ্রাম। এটাকে গ্রাম বা গ্রাম পার মোলও লিখতে পারো, কোনো অসুবিধা নেই, গ্রাম পার মোলও লেখা যায়, কারণ আণবিক ভরের একক 1 মোলের ভর, তাহলে গ্রাম পার মোল লেখা যায়। বাষ্প ঘনত্ব হচ্ছে এটা বাই 2, 31.7/2। আর প্রমাণ ঘনত্ব মানে কি? প্রমাণ ঘনত্ব মানে আমি কি জানি? বাষ্প ঘনত্ব ইন্টু 0.089। প্রমাণ ঘনত্বের সাথে রিলেশন প্রমাণ করেছি না? তাহলে আমি যদি লিখি কত, 31.7 ডিভাইডেড বাই 2 করলে 15.85 আসে। আর বাষ্প ঘনত্বের তো কোনো একক হয় না। এবার এটার সাথে 0.089 গুণ করলে 1.41 হচ্ছে এত গ্রাম পার লিটার অ্যান্সার আসবে। ঠিক আছে, ক্লিয়ার? বোঝা গেছে? এরকম টাইপের অঙ্কও কিন্তু তোমরা প্র্যাকটিস করবে। আচ্ছা, তারপরের কোশ্চেন আমরা এই কোশ্চেনটাই দেখি। ক্যালসিয়াম কার্বনেটের সাথে HCl এর বিক্রিয়ায় CaCO3 এর সাথে HCl এর বিক্রিয়ায় ক্যালসিয়াম ক্লোরাইড, কার্বন ডাই অক্সাইড, জল উৎপন্ন হচ্ছে। প্রত্যেকটার ভর বলে দিয়েছে। ক্যালসিয়াম কার্বনেট 50 গ্রাম, HCl হচ্ছে বলেনি, এটা জানি না। এটা ক্যালসিয়াম ক্লোরাইড বলেছে 55.5 গ্রাম, আর কার্বন ডাই অক্সাইড হচ্ছে 22 গ্রাম, আর জল হচ্ছে 9 গ্রাম। কি করে আমরা HCl এর ভর বার করব? এটা কিন্তু আমাদের কোনো ঐকিক নিয়ম দরকার না, ভরের সংরক্ষণ সূত্র থেকে হবে। তো আমি এটার ভরটা x ধরে নিই, তাহলে ভরের সংরক্ষণ সূত্র থেকে কি জানি? ভরের সংরক্ষণ সূত্র থেকে জানি বিক্রিয়ক পদার্থের যা ভর, বিক্রিয়ারত পদার্থের ভরের সাথে সেম আসবে। তাহলে লিখি 50 প্লাস x ইকুয়ালস টু 55.5 প্লাস 22 প্লাস 9, সেখান থেকে x এর ভ্যালু কত আসে দেখি, 55.5 প্লাস 22 প্লাস 9 মাইনাস 50, 36.5। এটা হচ্ছে আমাদের HCl এর ভর আসবে। এটা কিভাবে করলাম? এটা করেছি মেনলি বিক্রিয়ক পদার্থের মোট ভর ইকুয়াল টু
বিক্রিয়াজাত পদার্থের মোট ভর। ঠিক আছে, এবার এই যে HCl এর ভরটা বেরোলো, এবার বলেছে যে HCl কতটা প্রয়োজন হবে, হয়ে গেল, এটা হয়ে গেছে। প্রয়োজনীয় HCl এর মোল সংখ্যা কত? আচ্ছা, HCl এর মোলার ভর, H এর 1, Cl এর হচ্ছে 35.5, মানে 36.5 গ্রাম হচ্ছে HCl এর মোলার ভর। আর এখানে উৎপন্ন হচ্ছে এত, তার মানে কত মোল HCl উৎপন্ন হচ্ছে? অফকোর্স 1 মোল। তাহলে আমাকে মোল সংখ্যা কত বার করতে বলেছে, কি হবে? সুতরাং HCl এর মোল সংখ্যা হচ্ছে 1 মোল, কারণ 36.5 গ্রাম HCl মানেই হচ্ছে 1 মোল HCl, 1 মোল। ঠিক আছে, তাই জন্য এটা 1 মোল বেরিয়ে গেল। ক্লিয়ার? ঠিক আছে, চলো। আচ্ছা, এইটা এই কোশ্চেনটা বিশুদ্ধতার অঙ্ক, এটা বেশ ভালো অঙ্ক। বিশুদ্ধতার অঙ্ক ভালো করে প্র্যাকটিস করবে। দেখো কি বলেছে, 20 গ্রাম অবিশুদ্ধ চুনা পাথর অতিরিক্ত পরিমাণ পাতলা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করেছে। আচ্ছা, চুনা পাথর মানে ক্যালসিয়াম কার্বনেট, HCl এর সাথে বিক্রিয়া করে CaCl2 CO2 আর জল উৎপন্ন হয়। ব্যালেন্সিং এর জন্য 2 এদিকে গুণ করব। এবারে দেখ বলেছে যে টোটাল কত অবিশুদ্ধ চুনা পাথর ছিল, 20 গ্রাম ছিল। মাথায় রাখবেন, অবিশুদ্ধ পোরশন কিন্তু রিয়াকশন করে না। কোনো একটা নমুনার মধ্যে ধর এখানে ক্যালসিয়াম কার্বনেটের টোটাল নমুনাটা হচ্ছে 20 গ্রাম, যার মধ্যে কিছু পোরশন বালি মিশে আছে, অশুদ্ধি কিছু আছে। অবিশুদ্ধ চুনাপাথর মানে সেখানে চুনাপাথরের সাথে কিছু নোংরা মিশে আছে, আর নোংরা পোরশনটা কিন্তু বিক্রিয়ায় পার্টিসিপেট করে না। তো আমাকে বিশুদ্ধতার পরিমাণ জানতে চেয়েছে যে 20 গ্রামের মধ্যে কত পরিমাণ বিশুদ্ধ আছে সেটা বার করব। আফটার দ্যাট বিশুদ্ধতার মাত্রা যদি জিজ্ঞাসা করে, শতকরা মাত্রা মানে 100 গ্রামের মধ্যে কতটা বিশুদ্ধ সেটা বার করব। তো কি করে বার করব দেখো, ফার্স্ট তো আমাকে বলেছে যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া এত গ্রাম CO2 উৎপন্ন হবে, এটা আর এটা নিয়ে কাজ করব। এটা আমাদের জানা আছে, আমাদের 100 গ্রাম, আর এটার দেখো আমাদের জানা আছে 44 গ্রাম হয়। ঠিক আছে, এবার আমরা লিখবো কি, যে 44 গ্রাম CO2 এর সাথে 100 গ্রাম CaCO3 বিশুদ্ধ বিক্রিয়া করে। এই যে CaCO3টা বিক্রিয়া করে সেটা কিন্তু বিশুদ্ধ। তা লেখা যায় যে 44 গ্রাম CO2 উৎপন্ন হয় 100 গ্রাম বিশুদ্ধ CaCO3 থেকে, তাই তো? তাহলে এত গ্রাম 6.6 গ্রাম উৎপন্ন হবে 100 ইন্টু 6.6 বাই 44, পয়েন্ট তুললে নিচে 10, উপরে 6, নিচে 4, 4 25 100, তাহলে আমাদের আসছে 2.5 গ্রাম CaCO3 থেকে। ঠিক আছে, 2.5 কেন লিখলাম, উপরে একটা 6 আছে তো, দেখ তারিকা। ঠিক আছে, দাঁড়া দাঁড়া, কত আছে ওপরে, 25 ইন্টু 6 ডিভাইডেড বাই 15 গ্রাম, 15 গ্রাম হবে, সরি 15 গ্রাম বিশুদ্ধ CaCO3 এর প্রয়োজন হয় হচ্ছে 6.6 গ্রাম CO2 কে উৎপন্ন করতে। বাট আমাদের টোটাল ছিল 20 গ্রাম। এবার কি তোরা বলতে পারবি তাহলে কে কতটা অবিশুদ্ধ রয়েছে, কতটা নোংরা বালি মিশে রয়েছে? 20 থেকে 15 মাইনাস করবো, তাহলেই বেরিয়ে যাবে, তাই না? তাহলে বিশুদ্ধ হচ্ছে, তাহলে আমি লিখতে পারি যে 6.6 গ্রাম CO2 উৎপন্ন করতে বিশুদ্ধ CaCO3 লাগে 15 গ্রাম। 15 গ্রাম বিশুদ্ধ আছে। আর মোট নমুনার ভর হচ্ছে 20 গ্রাম। তাহলে অশুদ্ধি পোরশন, তাহলে আমি দেখতে পাচ্ছি যে 20 গ্রামের মধ্যে বিশুদ্ধ হচ্ছে 15 গ্রাম। তাহলে আমি লিখতে পারি তো যে 20 গ্রাম নমুনায়, পরের এই সাইডে করছি, 20 গ্রাম নমুনায় বিশুদ্ধ CaCO3 হচ্ছে 15 গ্রাম। আমাকে শতকরা জানতে চেয়েছে, তাহলে 100 গ্রামের মধ্যে বিশুদ্ধটা কত, 15 ইন্টু 100 বাই 20, কাটো 5, 5 15 75 গ্রাম, মানে তুমি বলতে পারো 75% বিশুদ্ধ।
ক্লিয়ার? বিশুদ্ধতার অঙ্ক ভালো করে প্র্যাকটিস করবে, আশা করি বোঝা গেছে। আমি আরেকটা বিশুদ্ধতার অঙ্ক দিচ্ছি, এটা হচ্ছে আরেকটা বিশুদ্ধতার অঙ্ক, আর বাকি কয়েকটা দিচ্ছি তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে? ঠিক আছে, চলো এটা করে দেখি কি বলেছে। দেখো, এসটিপিতে এত লিটার H2S গ্যাস প্রস্তুত করতে 90% বিশুদ্ধতার ফেরাস সালফাইড প্রয়োজন কত? ফেরাস সালফাইডের সাথে মনে রাখবে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় ফেরাস সালফেট আর হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন হয়। কোনটা কোনটা নিয়ে কাজ করতে হবে? ফেরাস সালফাইড আর হাইড্রোজেন সালফাইড। ফেরাস সালফাইডের ভর কত? 56 প্লাস 32 করলে হয় 88 গ্রাম, আর হাইড্রোজেন সালফাইড 1 মোল আছে, তাহলে 22.4 লিটার। তো আমি লিখতে পারি যে 22.4 লিটার H2S উৎপন্ন করতে বা প্রস্তুতিতে 88 গ্রাম বিশুদ্ধ ফেরাস সালফাইড প্রয়োজন, কারণ যে কোনো রিয়াকশনে বিশুদ্ধ পোরশনই অংশগ্রহণ করে। আর তাহলে এত লিটার 33.6 লিটার হাইড্রোজেন সালফাইড প্রস্তুত করতে 33.6 বাই 22.4 করলে কত আসে দেখি। 88 ইন্টু 33.6 ডিভাইডেড বাই 22.4, ঠিক আছে, 132 গ্রাম হচ্ছে বিশুদ্ধ ফেরাস সালফাইড প্রয়োজন হবে। আমাকে এখানে এটা শেষ করতে পারেন, আমাকে বলেছে 90% বিশুদ্ধতার কত লাগবে। 90% বিশুদ্ধতা মানে কি জানো? 100 গ্রামে বিশুদ্ধ হচ্ছে 90 গ্রাম। তাহলে আমি লিখতে পারি যে 90% বিশুদ্ধতা অর্থাৎ বিশুদ্ধতার ফেরাস সালফাইড অর্থাৎ 90 গ্রাম বিশুদ্ধ 90 গ্রাম বিশুদ্ধ ফেরাস সালফাইড আছে 100 গ্রামে, 100 গ্রামের নমুনায়, ঠিক আছে? তাহলে 132 গ্রাম বিশুদ্ধ ফেরাস সালফাইড কত গ্রামের মধ্যে থাকবে? তাহলে 132 গ্রাম বিশুদ্ধ ফেরাস সালফাইড থাকবে 100 ইন্টু 132 বাই 90 করলে কত আসে? 132 আরেকবার করে নিই, 132 ডিভাইডেড বাই 9 ইন্টু মানে 146.67। তাহলে আমাকে কিন্তু কত পার্সেন্ট বিশুদ্ধতার জানতে চাইছিল? 90% বিশুদ্ধতার কত টোটাল নমুনার প্রয়োজন। দেখ, আগের অঙ্কটার এই অঙ্কটার মধ্যে একটু ডিফারেন্স আছে। আগের অঙ্কটায় কি বলেছিল? আগের অঙ্কটায় বলেছে যে 100-র মধ্যে কত, এখানে আমাকে বিশুদ্ধতার পার্সেন্টেজটা বার করতে দিয়েছে, ঠিক আছে, মানে কত পার্সেন্ট বিশুদ্ধ। আর এই অঙ্কটায় পার্সেন্টেজটা বলেই দিয়েছে, 90% বিশুদ্ধ বলে দিয়েছে, আমাকে টোটাল ভরটা বার করতে হবে। আগেরটায় টোটাল ভরটা বলে দিয়েছিল, আমাকে পার্সেন্টেজ বার করতে দিয়েছে, এখানে পার্সেন্টেজ বলে দিয়েছে, টোটাল ভর বার করতে হবে। তাহলে কি করে করবো? তা দেখলাম যে 90 গ্রামের মধ্যে 90 গ্রাম বিশুদ্ধ আছে 100 গ্রামে, তাহলে এত গ্রাম বিশুদ্ধটা যেটা আমাকে বিক্রিয়া পার্টিসিপেট করেছিল ততটা কত গ্রামের মধ্যে টোটাল নমুনার ভরটা কত সেটা জানতে চেয়েছে, ঠিক আছে? তাহলে এই অঙ্কটা আমি তোমাদের দেব হচ্ছে হোমওয়ার্ক। এই অঙ্কটা আমি তোমাদের হোমওয়ার্ক দিলাম, এটা তোমরা নিজেরা বাড়িতে প্র্যাকটিস করবে। আর একটা অঙ্ক করে আমরা আজকের মতো ছুটি নেব। দেখো কি বলেছে, 20 গ্রাম কঠিন যৌগ এ এটাকে উত্তপ্ত করলে অপর একটা কঠিন যৌগ বি এর 9 গ্রাম এবং একটি বর্ণহীন গন্ধহীন গ্যাস সি উৎপন্ন হয়। এ একটা যৌগকে উত্তপ্ত করলে বি আর সি উৎপন্ন হয়, এটা বলেছে 20 গ্রাম, বি বলেছে হচ্ছে 9 গ্রাম, সি এর ভর আমি জানি না, তো আমরা তো ভরের সংরক্ষণ সূত্র থেকে বার করতে পারি। সি এর ভর যদি আমি এক্স ধরি, তাহলে ভরের সংরক্ষণ সূত্র থেকে 20 ইকুয়ালস টু 9 প্লাস এক্স, তাহলে এক্স ইকুয়ালস টু 20 মাইনাস 9 মানে 11 গ্রাম, ঠিক আছে। এবারে বলেছে উৎপন্ন সি এর আয়তন হচ্ছে 5.6 লিটার, তাহলে ওর আণবিক ভর কত? এই যে সি এর 11 গ্রাম, এর আয়তন বলে দিয়েছে কত? 5.6, তাহলে 11 গ্রাম সি, না এটা লিখি না, এরকম না করে লিখবো 5.6 লিটার, 5.6 লিটার আয়তন হয় 11 গ্রাম সি গ্যাসের
আর আণবিক ভর মানে কত জন্য বার করতে বলেছে? 22.4 লিটার আয়তন হবে 11 ইন্টু 22.4 বাই 5.6 করলে কত হয়? 5.6 কে বোধহয় 4 দিয়ে কাটে, 4 হ্যাঁ 5.6 ইন্টু 4 করলে 22.4 আসে, তাহলে আসবে হচ্ছে অ্যান্সার 44 গ্রাম। তাহলে আমাদের এই 1 মোল সি বা আণবিক ভর কত আসবে? 44 গ্রাম আসবে। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। তাহলে আমাদের দুটো হোমওয়ার্ক থাকলো, এটা একটা হোমওয়ার্ক, এটা আমি যদি চাই তাহলে রিয়াকশনটা, তোমরা যদি চাও রিয়াকশনটা আমি লিখে দিতে পারি কমেন্টসে, তোমাদের যদি দরকার হয় জিজ্ঞাসা করবে যে থার্মিট পদ্ধতিতে রিয়াকশন, এটা আয়রনকে উৎপন্ন করতে গেলে Fe2O3 এর সাথে অ্যালুমিনিয়ামের বিক্রিয়া করতে হবে। দেখো বিক্রিয়াটা আমি চলো লিখেই দিচ্ছি। Fe2O3 এর সাথে অ্যালুমিনিয়ামের বিক্রিয়া করলে Al2O3 আর আয়রন উৎপন্ন হয়। ঠিক আছে, ব্যালেন্স কিন্তু নেই, প্রথমে তোমাদের ব্যালেন্সিং করতে হবে। ব্যালেন্সিং করার পর তোমরা কিন্তু স্টার্ট করবে অঙ্কটা। ঠিক আছে, তো এইটা হচ্ছে তোমাদের অঙ্কটা হোমওয়ার্ক থাকবে। আর একটা অঙ্ক হচ্ছে এই যে এটা হোমওয়ার্ক দিলাম, এটা হচ্ছে একটা বিশুদ্ধতার অঙ্ক আর এটা রিয়াকশন বেসড অঙ্ক, ব্যাস। আর হচ্ছে আর এইটাও তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, এটাও একটা রিয়াকশন বেসড অঙ্ক, এটাও হোমওয়ার্ক দিচ্ছি। এটার একটা সুবিধা হচ্ছে এখানে রিয়াকশনটা লেখা আছে, রিয়াকশনটা লেখাই আছে, এই বিক্রিয়াটাকে তোমরা লিখে, তো তোমাদের বিক্রিয়া লিখতে কোনো অসুবিধা হবে না, জাস্ট অঙ্কটাকে বুঝে নিজেরা করবে। এবং প্রত্যেকের কিন্তু অ্যান্সার আমি কমেন্টসে চাই। ঠিক আছে, অ্যান্সার কিন্তু আমাকে কমেন্টসে দিতে হবে, যে এই যে 3টে হোমওয়ার্ক আমি তোমাদের দিলাম, এই 3টে হোমওয়ার্কের অ্যান্সারটা আমাকে কমেন্টসে তোমরা জানাবে। ওকে, তো চলো আজকের মতো রাসায়নিক গণনা চ্যাপ্টার এইটুকু হিসাবে রাখলাম, এরপরে কিন্তু আরো কোশ্চেন আনসার প্র্যাকটিস হবে, কোনো চাপ নেই। তো কনসেপ্টটা আমার মনে হয় ক্লিয়ার হয়েছে, তোমাদের টোটাল থিওরিটিক্যাল কনসেপ্ট অ্যাজ ওয়েল অ্যাজ বেশ কয়েকটা আমি অঙ্ক করালাম। এই টাইপের অঙ্ক তোমরা আরো বাড়িতে প্র্যাকটিস করো, এক্সারসাইজ থেকে, যে কোনো বই থেকে, প্র্যাকটিস কোশ্চেন সেট থেকে, যেখানে খুশি থেকে প্র্যাকটিস করো। যত বেশি অঙ্ক প্র্যাকটিস করবে তত কিন্তু ফ্লুয়েন্সি বাড়বে, তত একটা কনফিডেন্সও বাড়বে। এবং তার সাথে মনে রাখবে আমাদের মাধ্যমিক পরীক্ষায় কিন্তু এই চ্যাপ্টার থেকে বড় কোশ্চেন হিসাবে অঙ্ক থাকবেই থাকবে, সো কেউ অঙ্ক মিস করবে না। ওকে, তাহলে চলো আজকের মতো ক্লাস এখানেই আমি এন্ড করলাম, এবং প্রত্যেকে খুব ভালো করে পড়াশোনা করো। এরপর দিন আবার নতুন একটা চ্যাপ্টার নিয়ে আমরা চলে আসবো, এবং তোমাদের পড়াশোনার লেভেলটাও কিন্তু লাইভ ক্লাসে আমরা দেখবো। চলো টাটা, থ্যাংক ইউ, ভালো থেকে, বেস্ট অফ লাক, টাটা।